দেখো, তো আজকে হাইড্রোজেন অ্যাটমের আজকে 4th লেকচার। আচ্ছা, আমরা আগের দিন পর্যন্ত কি কি আলোচনা করেছি? আমরা এখন পর্যন্ত যেটা আলোচনা করেছি সেটা একটুখানি প্রথমে বলে নিই। আচ্ছা, আমরা সিস্টেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম সেরকম একটা হেডিং দিয়ে স্টার্ট করেছিলাম। সেখানে পার্টিকেল রোটেটিং এর আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে কথাবার্তা বলে ফেলেছিলাম। পার্টিকেল কার্টেসিয়ান পোলার ট্রান্সফরমেশন যেটা, সেগুলো একটুখানি বোঝার দরকার পড়ে। তারপরে তোমার পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেম করেছিলাম, রিজিড রোটার প্রবলেম করেছিলাম, তারপর হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে আমরা গেছি। তাহলে হাইড্রোজেন অ্যাটমে যে লাস্ট 3টে লেকচার হয়েছে তাতে আমরা কি পড়েছি? সোফা তো আমরা প্রথমে এই কনস্ট্রাকশন অফ ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন, এইটা ফার্স্ট লেকচার আমরা আলোচনা করেছিলাম। কারণ এই ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাকশনটা পরপর করে স্টেপ বাই স্টেপ আমাদের করতে হয়েছিল আর কি। আলটিমেটলি পোলার স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন পর্যন্ত আমরা করেছিলাম। তারপর সেই ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশনটা তুমি দেখেছিলে যে আর থিটা ফাই 3টে ভেরিয়েবলের ফাংশন, সেটাকে সলভ করতে গেলে সেপারেশন অফ ভেরিয়েবল এটাকে করতে হয়েছিল। সেপারেশন অফ ভেরিয়েবল করে তোমার আর ডিপেন্ডেন্ট পার্ট, থিটা ডিপেন্ডেন্ট পার্ট আর ফাই ডিপেন্ডেন্ট পার্টগুলোকে আলাদা করা হয়েছিল। ঠিক আছে? আর এবারে তার সাথে সাথে আমরা যেটা করেছিলাম যে আর এবং থিটা পার্টের সলিউশনগুলো হচ্ছে আমাদের স্কোপের বাইরে। আমরা ফাই পার্টের সলিউশনটা করেছিলাম সলিউশন অফ ফাই ডিপেন্ডেন্ট পার্ট। হ্যাঁ, ফাই ডিপেন্ডেন্ট পার্টের সলিউশনটা আমরা তোমার করেছি। থিটা আর এবং থিটা পার্টের সলিউশনটা আমাদের সিলেবাসের মধ্যে নেই এইটা। তারপরে আমরা অরবিটাল গুলো পেয়েছিলাম, হ্যাঁ, বা ওয়েভ ফাংশন গুলোকে পেয়েছিলাম। ওয়েভ ফাংশনস অর অরবিটালস পাওয়া হয়েছিল, যে অরবিটাল গুলো ফাংশনালি আর থিটা ফাই এর উপর ডিপেন্ড করে। আর 3টে কোয়ান্টাম নাম্বার এন, এল এবং এম, এটা পরবর্তীকালে এর নাম হয়ে যাবে এম এল, এটার উপর ডিপেন্ড করে। সেটা তৈরি করা হয়েছিল। সেটা তৈরি করতে গেলে তোমাকে আর পার্টের যেটা এন এবং এল এর ফাংশন, থিটা পার্ট এল এবং মডেমেল এর ফাংশন, আর ফাই পার্ট যেটা এম এল এর ফাংশন, এই 3টে গুণ করে তুমি ওভারঅল অরবিটালটা পেয়েছিলে। আর অরবিটাল গুলো ইন জেনারেল কমপ্লেক্স বলে তোমাকে কনস্ট্রাকশন অফ রিয়েল অরবিটাল করতে হয়েছিল। এটা করা হয়েছে। আর তারপরে যে রিয়েল অরবিটাল গুলো পাওয়া গিয়েছিল সেইখান থেকে বিভিন্ন রকমের ক্যালকুলেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অরবিটালস, হ্যাঁ, সেখানে তোমার ধরো ওয়েভ ফাংশন ভার্সেস আর প্লট, ওয়েভ ফাংশনের স্কোয়ার ভার্সেস আর প্লট, সেখানে হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ভার্সেস আর প্লট, এই বিভিন্ন রকমের প্লটগুলোকে করা হয়েছে। আর বেশ কিছু ক্যালকুলেশন করা আর কি। হ্যাঁ, তোমার মানে ধরো তোমার এর সাথে সাথে মোস্ট প্রবাবল
ডিসটেন্স ক্যালকুলেট করা হয়েছে, অ্যাভারেজ ডিসটেন্স ক্যালকুলেট করা হয়েছে, হ্যাঁ? এটসেট্রা। এই টাইপের জিনিসগুলো মানে আরো ছিল মানে 1/r এর অ্যাভারেজ ক্যালকুলেট করা হয়েছে, 1/r এর অ্যাভারেজ ক্যালকুলেট করা হয়েছে, ইভেন 1/r স্কয়ার এর অ্যাভারেজ ক্যালকুলেট করা হয়েছে, এটসেট্রা। এই টাইপের জিনিসপত্রগুলো তোমার বেসিক্যালি ক্যালকুলেট করা হয়েছে। এটা তাহলে এই পর্যন্ত আমরা আগের দিনে মূলত করে ফেলেছি আরকি। আচ্ছা, আজকে আমি যে কাজটাকে করব ঠিক এবং এই যে এই আগের দিনে অরবিটালের এক্সপ্রেশন গুলো থেকে মানে কিছু জিনিস করে দিয়েছিলাম আর কিছু জিনিস বাড়িতে তোমাদের কষতে দিয়েছিলাম। ঠিক আছে? বাড়িতে যে জিনিসগুলো কষতে দিয়েছিলাম সেগুলো ভালো করে কষবে এবং সেটা আমাদের বইয়ের সাথে মানে বইয়ের হেল্প নিতে পারো আরকি। আর তারপরে যদি কিছু অসুবিধা হয় বলবে। আর আমি দেখবে একটু খেয়াল করে দেখবে ইয়েতে গৌতম খেয়াল আছে যে আমি তোমাদের কিন্তু এই যে পার্টটা মানে আপ টু হাইড্রোজেন অ্যাটম পার্ট পর্যন্ত PBSCS এর সলিউশনস কষে দেওয়া একটা পিডিএফ তোমাদের স্ক্যান করে পাঠিয়েছিলাম। ঠিক আছে? সেখানে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার প্যাটার্নে এই একদম প্রবলেম ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম থেকে আপ টু তোমার হাইড্রোজেন অ্যাটম প্রবলেম পর্যন্ত কিন্তু দেখবে প্রায় বেশ কিছু মানে ৬০ পাতার মতো একটা পিডিএফ আরকি। যেখানে তোমার ওই প্রবলেম গুলোকে সলভ করে মানে তার সলিউশনটা দেওয়া আছে। এটা পেয়েছো তো গৌতম? হ্যাঁ স্যার, হ্যাঁ, ওইগুলো দেখবে ওখানে কোয়েশ্চেন অ্যান্সার প্যাটার্নে কিন্তু পুরো জিনিসটা দেওয়া আছে। হ্যাঁ? মানে পরীক্ষার উপযোগী করে ওটা করে দেওয়া আছে। PBSCS এর কোশ্চেন-টোশ্চেন গুলো সব করে দেওয়া আছে। বইটা ফলো করবে আর যেগুলো পড়াচ্ছে সেটাকে ফলো করবে দেখবে কোনো কোশ্চেনই বাইরে পড়বে না। হুম? আচ্ছা, হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসকাস টুডে আমি আজকে কি নিয়ে কথাবার্তা বলতে চাইছি। আজকে বেসিক্যালি আমরা ৩ টে জিনিস নিয়ে কথাবার্তা বলব। একটা হচ্ছে অ্যাঙ্গুলার প্লট অফ অরবিটাল, অ্যাঙ্গুলার প্লটস অফ অরবিটাল এইটা প্রথমে আলোচনা করব। তারপরে কোয়ান্টাম নাম্বার গুলো তার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স সেটা একটুখানি দরকার। কোয়ান্টাম নাম্বারস আর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা দেখব। আর একটুখানি শেষে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন একটা আছে। কারণ এরপর আমাদের পলিইলেক্ট্রন অ্যাটমে যেতে হবে। পলিইলেক্ট্রন মলিকুলের ক্ষেত্রে যেতে হবে। বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন নিয়ে জাস্ট একটু কথাবার্তা আমাদের বলতে হবে। তাহলে এই ৩ টে জিনিস আমরা জাস্ট আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে অরবিটালের অ্যাঙ্গুলার প্লটে তখন এস অরবিটাল তুমি দেখেছিলে যে এস অরবিটাল আমরা আগের দিনে সবকটা করে দিয়েছিলাম 1s 2s এবং 2p। তাতে সবকটাই কিন্তু স্ফেরিক্যালি সিমেট্রিক মানে এস অরবিটাল এরা সব স্ফেরিক্যালি সিমেট্রিক। তার কারণটা হচ্ছে যে তুমি যদি এস অরবিটালের যে এক্সপ্রেশনটাকে দেখো সেই এক্সপ্রেশনটাতে কোনো এক্সপ্রেসিভ থিটা ফাই ডিপেন্ডেন্স নেই। এক্সপ্রেসিভ থিটা ফাই ডিপেন্ডেন্স নাই বলে এস অরবিটাল গুলো সব হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক। মানে জাস্ট এটা আমি বলতে পারি যে s orbital do not depend on theta and phi explicitly. Hence, they are spherically symmetric. মানে বেসিক্যালি একটা আর ফিক্স করে দিয়ে তুমি থিটা ফাই যাই করো না কেন ভ্যালুটা একই, তার মানে সেটা বেসিক্যালি স্ফেরিক্যালি সিমেট্রিক হয়ে যাবে। আচ্ছা, এবারে এস অরবিটালে কিন্তু সাইন আছে। আমরা আগের দিনে এস অরবিটালে যে ফাংশন অফ আর যখন প্লট করেছিলাম অর্থাৎ নিউক্লিয়াস থেকে ডিস্টেন্সের রেসপেক্টে এস অরবিটালকে প্লট করছিলাম, তো যেটা দেখতে পেয়েছিলাম যে তার একটা সাইন থাকছে। যেমন এস অরবিটাল হচ্ছে অলওয়েজ পজিটিভ। ঠিক আছে? কিন্তু পি অরবিটালে তুমি দেখতে পাচ্ছ আরটা হচ্ছে আপ টু 2a0 পর্যন্ত সেটা পজিটিভ, তারপরে কিন্তু সেটা নেগেটিভ হচ্ছে। ঠিক একই রকম ভাবে ডি অরবিটাল প্রথমে পজিটিভ থাকে,
তারপর নেগেটিভ থাকে, তারপর আবার পজিটিভ থাকে। তাহলে যখন তুমি অ্যাঙ্গুলার প্লট মানে বেসিক্যালি কি? অ্যাঙ্গুলার প্লট মানে হচ্ছে তুমি জাস্ট ওয়েভ ফাংশনটাকে প্লট করছো অ্যাজ এ ফাংশনস অফ থিটা অ্যান্ড ফাই ইন দ্য কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টিগান কোঅর্ডিনেট যে সিস্টেমের মধ্যে আর কি, মানে যে এক্স ওয়াই যেটা আমি জাস্ট উল্লেখ করেছি আর কি, সেখানে তুমি অরবিটালটাকে প্লট করছো এজ এ ফাংশন অফ থিটা অ্যান্ড ফাই। প্লট করলে যে শেপগুলো পাচ্ছ সেটাই বেসিক্যালি মানে অ্যাঙ্গুলার প্লট। তাহলে 1s অরবিটাল, 2s অরবিটাল এবং 2p অরবিটাল, এই সরি 1s অরবিটাল, 2s অরবিটাল এবং 3s অরবিটাল। তাহলে 3টে s অরবিটাল যখন তুমি কনসিডার করছো, তিনজনই স্ফেরিক্যালি সিমেট্রিক। 1s এর থেকে 2s বড়, 2s এর থেকে 3s বড়। আর সাইন গুলো খুব ভালো করে দেখো। প্রথমটা হচ্ছে পুরোটাই পজিটিভ, তারপর একটা হচ্ছে পজিটিভ, তারপরে নেগেটিভ, তারপরে হচ্ছে পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। এই রকম ভাবে অল্টার করতে 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 তোমার যাবে। আচ্ছা, এবারে কিছু কিছু জায়গায় তোমার দেখতে পাচ্ছ যে ওয়েভ ফাংশন যে পজিটিভ থেকে যখন নেগেটিভ দিয়ে যাচ্ছে মানে জিরো দিয়ে যাচ্ছে, সেই পয়েন্টগুলো বেসিক্যালি নোড বা নোডাল পয়েন্ট। আর নোডাল পয়েন্টের আমি আগের দিনে ডেফিনেশন বলে মানে নোডাল পয়েন্ট বলে দিয়েছিলাম যে নাম্বার অফ রেডিয়াল নোডস হচ্ছে সবসময় n মাইনাস l মাইনাস 1 হয়, আর নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডস হচ্ছে l হয়, এবং টোটাল নাম্বার অফ নোডস হচ্ছে n মাইনাস 1 হয়। এর আমি আগের দিনে এই এই জায়গাটা জাস্ট উল্লেখ করে দিয়েছিলাম। আচ্ছা, এবারে পি বা ডি অরবিটাল, দেখো এই পি বা ডি অরবিটালের শেপগুলো এক্স্যাক্টলি কিরকম ভাবে আসছে সেটা অতটা জানার দরকার নেই। মানে তুমি চাইলে জানতেই পারো, অসুবিধার কিছু নেই। হ্যাঁ, তার থেকে যেটা ইম্পর্টেন্ট শেপগুলো কেমন সেইটা বুঝে নেও, সেইটা মেমোরাইজ করে নেওয়াটা হচ্ছে অনেক বেটার, এবং সেইখান থেকে কি ধরনের তুমি ইন্টারপ্রিটেশন করছো আর কি। এবারে যখন আমরা প্লট আঁকা শেখাবো, প্লট আঁকার জায়গাতে আমরা এস অরবিটাল পি অরবিটালটা কেন এই এই ধরনের দেখতে হয়ে যাচ্ছে বা ডি অরবিটালটা কেন এই ধরনের দেখতে হয়ে যাচ্ছে সেটা তারপর আমরা আলোচনা করে দেবো। আচ্ছা, তিনটে যে পি অরবিটাল আমি অবশ্যই আগের দিনে বলেছিলাম যখন আমি রিয়েল অরবিটাল কনস্ট্রাক্ট করেছিলাম, যে সবসময় তোমাকে যেটা করতে হবে যে যদি প্লট আঁকতে হয় তাহলে কিন্তু রিয়েল অরবিটাল নিয়েই কাজ করতে হবে। কমপ্লেক্স অরবিটাল দিয়ে তুমি কিন্তু প্লট আঁকতে পারবে না। ঠিক আছে? তাহলে আমরা 2p0, 2p+1, 2p-1 তিনটে পি অরবিটালকে সেরকমভাবে এক্সপ্রেস করা যায়। তার বদলে আমরা এটাকে মানে বাই টেকিং সুইটেবল লিনিয়ার কম্বিনেশন আমি ওটাকে জাস্ট রিয়েল বানিয়ে নিয়েছি। একটা 2px, একটা 2py, 2pz। আচ্ছা, এবং তার ছবিটা দেখো, যদি কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দেখো যে এটা বেসিক্যালি দুটো হাফ সার্কেল বা হাফ স্ফিয়ার, সার্কেল না, দুটো হচ্ছে স্ফিয়ার। হ্যাঁ, হাফ সার্কেল বলছি মানে স্ফিয়ার। মানে বেসিক্যালি কি হচ্ছে না, এই যে এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস যদি তুমি দেখো অ্যালং দ্য এক্স অ্যাক্সিস দুটো স্পিয়ার, পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে পজিটিভ, নেগেটিভ এক্স অ্যাক্সিস থেকে নেগেটিভ, এবং দেখো এই বরাবর একটা প্লেন আছে যেটা বেসিক্যালি নোডাল প্লেন। সিমিলারলি পি ওয়াই যখন তুমি করবে, এই ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গুলারলি ওরিয়েন্টেড সেটা, এবং দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে পজিটিভ ওয়াই ডিরেকশন বরাবর একটা পজিটিভ, নেগেটিভ ওয়াই ডিরেকশন বরাবর একটা নেগেটিভ। সিমিলারলি যখন পি জেড অরবিটালটা দেখছো তখন হচ্ছে অ্যালং দ্য জেড অ্যাক্সিস এটা অ্যাঙ্গুলারলি ওরিয়েন্টেড, উপরে একটা হাফ স্ফিয়ার, নিচে একটা স্ফিয়ার, উপরে স্ফিয়ারটা পজিটিভ, অর্থাৎ পজিটিভ জেড অ্যাক্সিসের দিকে ওটা পজিটিভ, নেগেটিভ জেড অ্যাক্সিসের দিকে ওটা হচ্ছে তোমার নেগেটিভ। আচ্ছা, এবং এই পার্টিকুলার কেসে তুমি দেখো এই যে অরবিটাল গুলো, হ্যাঁ, এই অরবিটাল গুলো মানে মানে তোমার ইনভার্সন সিমেট্রি অনুযায়ী অরবিটাল গুলো দুটো ভাগে ভাগ করা যায়। একটা বলা হয় জি টাইপ, একটা হচ্ছে ইউ টাইপ। এস অরবিটাল গুলো যখন তুমি দেখেছিলে, এস অরবিটালের ক্ষেত্রে দেখো ইনভার্সন সিমেট্রিটা আছে। অর্থাৎ তুমি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট নাও, ধরো এক্স ওয়াই জেড, মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, দেখো ওটা আইডেন্টিক্যাল পয়েন্ট পাচ্ছ, অর্থাৎ পজিটিভ থাকলে পজিটিভ পাচ্ছ, নেগেটিভ থাকলে নেগেটিভ পাচ্ছ। কিন্তু এই পার্টিকুলার কেসে দেখো যে এইখানে যদি এক্স ওয়াই জেড ধরো, মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেডে কিন্তু সাইনটা পাল্টে যাচ্ছে। হ্যাঁ, তাহলে যদি তোমার সাইনটা পাল্টে যায় তাহলে সেটা উনজিরের টাইপ বা ইউ টাইপ, আর যদি না পাল্টায় তাহলে সেটা হচ্ছে জি টাইপ। তার মানে এখানে একটু বলে নিই যে জি টাইপ অরবিটালের ক্ষেত্রে, জি টাইপ জি রেড অরবিটালের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ ইনভার্সন সিমেট্রি, ইনভার্সন সিমেট্রিটা আছে। আর উনজিরেটের ক্ষেত্রে হ্যাজ নো ইনভার্সন সিমেট্রি। হ্যাঁ, তাহলে এস অরবিটাল, ডি অরবিটাল, এদের সব ইনভার্সন সিমেট্রি আছে। হয়তো পি অরবিটাল, এফ অরবিটাল তাদের ইনভার্সন সিমেট্রি নেই। এর অরবিটাল গুলো জি ইউ জি ইউ এইরকম ভাবে ক্লাসিফাই হয় আর কি। এস অরবিটাল জি টাইপ, আর তোমার পি অরবিটাল হচ্ছে ইউ টাইপ। তাহলে এখানে বলে নিই এস অরবিটাল যেগুলো
s orbitals are g type আর p orbital কিন্তু তোমার u type, এইরকম ভাবে ভাগগুলো আছে। আচ্ছা, এবারে এই কেন এদের নাম px py pz, দেখো px অরবিটালের যে অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশনটা হচ্ছে, হ্যাঁ, সাইন থিটা কস ফাই টাইপের। তা px যদি সাইন থিটা কস ফাই হয়, তাহলে কোন ডিরেকশন বরাবর এর ম্যাক্সিমাটা পাবে তুমি? দেখো, সাইন থিটা যখন 1 হবে এবং কস ফাই যখন 1 হবে, সেই ডিরেকশন বরাবর এটা হচ্ছে তোমার ম্যাক্সিমা হবে। আচ্ছা, সাইন থিটা 1 হবে কারণ যখন থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এবারে থিটাটা হচ্ছে তোমার জেড অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল। থিটা 90 ডিগ্রি হওয়া মানে কি এক্স ওয়াই প্লেনে চলে এলো। আর ফাইটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা। কস ফাই 1 কখন হবে? যখন ফাইটা হচ্ছে তোমার কস ফাই 1 কখন হবে? যখন হচ্ছে ফাইটা হচ্ছে তোমার 0 ডিগ্রি, অর্থাৎ অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে দেখো আবার যেটা বলছি যে পিএক্স হচ্ছে সাইন থিটা কস ফাই, থিটাটা হচ্ছে তোমার জেড অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা। তাহলে এবারে সাইন থিটা 1 অর্থাৎ ম্যাক্সিমাম কখন হবে? যখন থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এক্স ওয়াই প্লেনে চলে এলো। আর তার ফাইটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা। কস ফাই 1 কখন হবে? যখন ফাইটার ভ্যালুটা হচ্ছে তোমার 0 ডিগ্রি হবে, অর্থাৎ ওটা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, তুমি বুঝতে পারবে। আচ্ছা, পি ওয়াইটা যে সাইন থিটা সাইন ফাই অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশনটা, অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন সাইন থিটা সাইন ফাই হয়, তাহলে এক সেকেন্ড ধরো তো, বিড়াল ঢুকে গেছে। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম যে পি ওয়াইটা হচ্ছে সাইন থিটা সাইন ফাই। এবার দেখো, যদি সাইন থিটা সাইন ফাই হয়, তাহলে এটা ম্যাক্সিমাম কখন হবে? যখন সাইন থিটা 1 সাইন ফাই 1, অর্থাৎ থিটাটাও 90 ডিগ্রি আর ফাইটা হচ্ছে 90 ডিগ্রি। আর থিটা 90 ডিগ্রি মানে এক্স ওয়াই প্লেনে চলে এলো। কারণ আমি আবার বলছি, থিটাটা হচ্ছে জেড অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা। জেড অ্যাক্সিসের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হওয়া মানে হচ্ছে ওটা এক্স ওয়াই প্লেনে চলে এলো। আর সাইন ফাইটা 1 হতে হবে মানে ফাইটা 90 ডিগ্রি। এবার ফাইটা কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা, তাহলে এবার 90 ডিগ্রি হয়ে যাবে, মানে তো ওয়াই অ্যাক্সিসে চলে যাবে। তার মানে এটা অ্যালং দ্য ওয়াই ডিরেকশন, এটা ম্যাক্সিমাটা। আর পি জেডটা হচ্ছে কস থিটা, কস থিটা ম্যাক্সিমাম কখন হবে? যখন থিটাটা 0 ডিগ্রি, অর্থাৎ ওটা হচ্ছে জেড ডিরেকশন বরাবর হচ্ছে তোমার ম্যাক্সিমাটা। কেন তার নামটা পিএক্স পিওয়াই এবং পিজেড হয়েছে, এবং কোনটা পিএক্স পিওয়াই পিজেড বা তার অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন গুলো দেখে কি করে তুমি বুঝবে কোনটা পিএক্স পিওয়াই পিজেড, তুমি এখান থেকে বুঝতে পারবে। ঠিক আছে? আর পি অরবিটালের ক্ষেত্রে তোমার একটা অ্যাঙ্গুলার নোড পাবে, কারণ অ্যাঙ্গুলার নোডের সংখ্যা হচ্ছে তোমার এল হয়, আর রেডিয়াল নোডের সংখ্যা এই পার্টিকুলার কেসে 0, কারণ n মাইনাস এল মাইনাস 1 যেহেতু। হ্যাঁ, তো এক্ষেত্রে তোমার এই যে পি অরবিটাল হ্যাভ অনলি ওয়ান অ্যাঙ্গুলার নোড, আর পি অরবিটাল টু পি অরবিটাল, পি অরবিটাল টু পি অরবিটাল, টু পি অরবিটাল হ্যাজ নো রেডিয়াল নোড। হচ্ছে n মাইনাস এল মাইনাস, এই যে n মাইনাস এল মাইনাস 1, তো টু পির জন্য n এর ভ্যালু 2, পি অরবিটালের জন্য এল এর ভ্যালু 1, আর একটা 1 করলে তোমার 0 বেরিয়ে যাবে। টু পি অরবিটালের ক্ষেত্রে তোমার কোনো রেডিয়াল নোড নেই। আর যে কোনো পি অরবিটাল, এখানে কিন্তু টুপিটা উল্লেখ করা হচ্ছে না, যে কোনো পি অরবিটাল, সেটা টুপি হতে পারে, থ্রিপি হতে পারে, যাই হোক না কেন, হ্যাঁ, এদের ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাচ্ছ যে এদের ক্ষেত্রে তোমার যেহেতু অ্যাঙ্গুলার নোডের সংখ্যা হচ্ছে এল হয়, যে কোনো পি অরবিটালের ক্ষেত্রে অ্যাঙ্গুলার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেহেতু এল, এখানে পি অরবিটালের ক্ষেত্রে অনলি ওয়ান অ্যাঙ্গুলার নোড থাকবে, অনলি ওয়ান অ্যাঙ্গুলার নোড। এটা ঠিক আছে, এটা হলো। আর টোটাল নাম্বার অফ নোডস মানে এখানে একটাই তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবারে যদি ডি অরবিটালে চলে আসো, 5টা ডি অরবিটাল আছে। ওই ডি অরবিটাল গুলো একই রকম ভাবে তোমাকে কমপ্লেক্স থেকে রিয়েল বানিয়ে নিতে হচ্ছে বাই টেকিং সুইটেবল লিনিয়ার কম্বিনেশন। হুম, এবারে এই যে 5টা ডি অরবিটাল আছে, তাদের নাম হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। আচ্ছা, ডি এক্স ওয়াই যেটা হচ্ছে পুরোটাই থাকবে এক্স ওয়াই প্লেনে। দেখো, এটা আমি যে প্লেনটাকে করেছি এটা এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেনে তোমার এই ধরনের দেখতে হচ্ছে তোমার অরবিটাল গুলো।
দেখো খেয়াল করো যে পজিটিভ, এইখানে পজিটিভ থাকলে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ থাকলে এখানে নেগেটিভ। মানে তোমার যখন এক্স ওয়াই দুজনেই পজিটিভ, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে ওটা পজিটিভ হলে তার অটোমেটিক্যালি থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হবে, অ্যান্ড ভাইস ভার্সা। অর্থাৎ এটাকে এটা দাঁড়াচ্ছে, এটা হচ্ছে তোমার পরিষ্কার দেখতে পাচ্ছি ইনভার্সন সিমেট্রি থাকছে, অর্থাৎ এটা জি টাইপ হবে। বলেছেন না এস হচ্ছে মানে ওই যে জি ইউ এইরকম ভাবে যাবে, এস অরবিটাল জি টাইপ, তোমার ডি অরবিটালে তোমার তোমার জি টাইপ। আচ্ছা ঠিক একই রকম ওয়াই জেড যখন করবে খুব অ্যাক্সিস গুলো পাল্টে গেল, আগে যেমন এক্স ওয়াই প্লেনে ছিল এখন হচ্ছে ওয়াই জেড প্লেনে, জেড এক্সটা ঠিক একই রকম ভাবে হচ্ছে জেড এক্স প্লেনে। তাহলে এই তিনটে এক রকমের দেখতে। আর ডি এক্স ওয়াই আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেটা মানে সরি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার যখন তুমি দেখবে, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কিন্তু অ্যালং দ্য এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশন সে বেসিক্যালি কিন্তু ওরিয়েন্টেড। হ্যাঁ, আগেরটা হচ্ছে দুটো অ্যাক্সিসের ডায়াগোনাল বরাবর ওরিয়েন্টেড, এটা কিন্তু অ্যালং দ্য অ্যাক্সিস তার ওরিয়েন্টেড। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা এরকম ভাবে ওরিয়েন্টেড, আর ডি জেড স্কোয়ারটা এরকম ভাবে ওরিয়েন্টেড। আচ্ছা ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে এটা হয় মাঝে একটা রিজিয়ন থাকবে যেখানটা ওটা নেগেটিভ, তার উপরে পজিটিভ থাকবে, নিচে তোমার পজিটিভ থাকবে। ঠিক আছে, তাহলে এই যে পাঁচটা ডি অরবিটাল, সেই পাঁচটা ডি অরবিটালের অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন তুমি বুঝতে পারলে। এক্স আই ওয়াই জেড জেড এক্স, দেখবে এরা যেহেতু দুটো একদম অ্যালং দ্য অ্যাক্সিস তারা ওরিয়েন্টেড নয়, তাদের মাঝখান দিয়ে ওরিয়েন্টেড, যখন ক্রিস্টাল ফিট স্প্লিটিং হবে তুমি যদি ধরে নাও যে লিগ্যান্ড গুলো অ্যালং অ্যান অ্যাক্সিস অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করছে, এটা যদি তুমি ধরে নাও, তাহলে কিন্তু দেখবে এক্স ওয়াই ওয়াই জেড জেড তারা হচ্ছে লেস রিপেলড হবে। হয় এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার বা জেড স্কোয়ার যদি তুমি দেখো, তারা হচ্ছে অ্যাক্সিস বরাবর অ্যালং দ্য অ্যাক্সিস তার অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশনটা আছে বলে তারা অনেক বেশি ইলেকট্রিক রিপালশন ফিল করবে। ওই জন্য যখন তুমি ইয়ে করো করো অক্টাহেড্রাল ফিল্ডের স্প্লিটিংটাকে করো টি টু জি আর ইজিতে তোমার স্প্লিট করে যায় আর কি। এই দুটো হচ্ছে ইজি দেয়, আর উপরের দু তিনটে হচ্ছে তোমার টি টু জি দেয়। ঠিক আছে, তাহলে এই যে অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশনটা কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তাহলে ডি অরবিটাল হ্যাভ টু অ্যাঙ্গুলার নোডস, কারণ এল এর ভ্যালুটা তোমার 2 বলে এইটা। আর 3D অরবিটাল হ্যাজ নো রেডিয়াল নোড। এমনি ডি অরবিটালের ক্ষেত্রে যে কোনো, সেটা 3D শুধু না, যে কোনো ডি অরবিটালের ক্ষেত্রে তোমার যেহেতু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা 2, সেই জন্য তাদের দুটো নোড থাকবে, দুটো দুটো অ্যাঙ্গুলার নোড থাকবে। হুম, দুটো অ্যাঙ্গুলার নোড থাকবে। আর রেডিয়াল নোড হচ্ছে ওই এন মাইনাস এল মাইনাস ওয়ান। এই পার্টিকুলার কেসে যখন এন মাইনাস এল মাইনাস ওয়ান করবে, এন এর ভ্যালু 3, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 2 মাইনাস 1 বেসিক্যালি তোমার 0 হয়ে যাবে। আর এখানে কিন্তু এল এর ভ্যালু তোমার 2, আর সেখানে সেইখান থেকে তার দুটো মাত্র তোমার অ্যাঙ্গুলার নোড থাকছে। তাহলে ডি অরবিটালের ছবিগুলো হচ্ছে তোমার এরকম দেখতে। এটা আচ্ছা, এবারে এই যে ডি অরবিটালে কেন এই ধরনের নামগুলো হয়েছে যদি তুমি দেখো, তাহলে যে কোনো একটা আরবিট্রারি সিচুয়েশন তোমায় বোঝো। ধরো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার অ্যাঙ্গুলার যে ওরিয়েন্টেশনটা সেটা দেখতে হচ্ছে ওই সাইন স্কোয়ার থিটা কস 2 ফাই এরকম দেখতে। সাইন স্কোয়ার থিটা কস 2 ফাই এরকম তোমার দেখতে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এটা কেন আমি বলছি, এটাকে ঘুরিয়ে আর কি, যে কেন এটা এক্স ওয়াই বরাবরই ওরিয়েন্টেড। তুমি খেয়াল করো দেখো এক্স অ্যাক্সিস যদি কনসিডার করো, তার থিটাটা পাই বাই 2, ফাইটা হচ্ছে 0। থিটা পাই বাই 2 আর ফাই যদি 0 হয়, তাহলে ডি এক্স স্কোয়ার মানে চয়েস ভ্যালুটা 1 হয়। সিমিলারলি মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর সেটা যখন তুমি এটা মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর দেখবে, তখন থিটাটাতে পাই বাই 2 আর ফাইটা হচ্ছে পাই। হ্যাঁ, তখন তোমার এই সাইন স্কোয়ার থিটা কস ফাই এর ভ্যালুটা হচ্ছে +1 হচ্ছে। তাহলে পজিটিভ এক্স আর মাইনাস এক্স, তখন জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম এবং সেটা পজিটিভ। আর যখন প্লাস ওয়াই বা মাইনাস ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি দেখছো, ওয়াই অ্যাক্সিস বরাবর থিটাটা হচ্ছে পাই বাই 2, ফাইটা হচ্ছে পাই বাই 2, সাইন স্কোয়ার থিটা কস 2 ফাই করলে সেটা -1 হয়। আর মাইনাস ওয়াই ডিরেকশন বরাবর করলেও সেটা হচ্ছে -1 হয়। তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে যে কোনটা পজিটিভ সাইন কোনটা নেগেটিভ সাইন, তুমি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস পজিটিভ, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস কিন্তু নেগেটিভ হবে। আচ্ছা এবার ডি জেড স্কোয়ারটা হচ্ছে এরকম দেখতে, আর স্কোয়ার থ্রি কস স্কোয়ার থিটা -1 এরকম দেখতে। এবারে তুমি যদি এটাকে গুণটা করে দাও, তা থ্রি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে আর স্কোয়ার। আচ্ছা এবার আর কস থিটা হচ্ছে বেসিক্যালি জেড,
মানে 3z² মাইনাস r²। এবার r² এর জায়গায় তুমি x² প্লাস y² প্লাস z² যদি বসিয়ে দাও তাহলে দাঁড়াচ্ছে কত? না 2z² মাইনাস x² প্লাস y²। আচ্ছা, এবারে এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা থেকে তুমি একটা জিনিস বুঝতে পারছো যে এটা কিন্তু কোথাও পজিটিভ কোথাও নেগেটিভ হবে। কারণ একটা পজিটিভ সাইন দিয়ে আছে, আবার মাইনাস দিয়ে আরেকটা পজিটিভ আছে। কখন কোনটা ডমিনেট করছে তার মতো করে কিন্তু সেটা পজিটিভ বা নেগেটিভ সেটা হবে কিন্তু। আচ্ছা, প্রথমে হচ্ছে যে যদি তুমি জেডটাকে কোনোভাবে 0 করে দাও, অর্থাৎ xy প্লেনটাকে দেখো। দেখো জেডটাকে যদি 0 করে দাও, করে xy প্লেনটাকে যদি দেখো তাহলে সেটা নেগেটিভ হচ্ছে তুমি বুঝতে পারছো। ঠিক আছে? দেখো এখানে দেখো, তার মানে এই যে দেখো এই জায়গাটা, তা জিনিসটা নেগেটিভ। মানে জেডটা কিন্তু 0 করে দাও, তাহলে xy প্লেনে কিন্তু জিনিসটা তোমার নেগেটিভ। এটা বুঝতে পারলে। ঠিক আছে? আচ্ছা, এবারে জেডটা যদি বেশ বড় হয়ে যায় তাহলে জিনিসটা পজিটিভ হবে। আর জেডটা যদি খুব ছোট হয়ে যায় জিনিসটা নেগেটিভ হবে। তা তুমি জেড ডিরেকশন বরাবর যদি তুমি দেখো, জেডটা যখন বেশ বড় তখন জিনিসটা পজিটিভ, জেডটা যখন খুব ছোট তখন নেগেটিভ। যেটা মাঝের দিকটা হচ্ছে তোমার নেগেটিভ হলো, আর দুপাশের ক্ষেত্রে জিনিসটা পজিটিভ হলো। সেটা তুমি অ্যাঙ্গেল দিয়েও দেখতে পারো। আমি যেমন এখানে জেড আর এক্স ওয়াই এর রিলেটিভ ভ্যালু থেকে বলে দিলাম, ঠিক একই রকম ভাবে অ্যাঙ্গেল দিয়েও তুমি জিনিসটাকে দেখতে পাবে আর। ঠিক আছে? এটা। এবং সেখানে ওই কখন পজিটিভ কখন নেগেটিভ কতগুলো আরবিট্রারি ভ্যালুর জন্য আমি জাস্ট এখানে দেখাতে পারছি আর। আর এখানে এই যে বাকি যে অরবিটাল গুলো, হ্যাঁ, মানে এগুলো মানে অন্ততপক্ষে 2 ডাইমেনশনে জাস্ট তুমি যদি এরকম ভাবো যে আমার মানে পি অরবিটালটা তবু কম্পারেটিভলি সোজা, কিন্তু ডি অরবিটালের ক্ষেত্রে এই অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন গুলোকে করার পরে তারপর যদি মনে করো যে তুমি সেখান থেকে মানে মানে বলছি এক্সপ্রেশনটাকে লেখার পরে যদি মনে করো যে তুমি সেখান থেকে তারপর তুমি ছবি টবিগুলো আঁকবে, সেগুলো কিন্তু বেশ এমনি কমপ্লিকেটেড হয় আর। হ্যাঁ, আমি যেমন ধরো এখানে ডি এক্স স্কোয়ার মানে চয়েস করে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্সটাকে বলে দিলাম। হ্যাঁ, তখন বাকিগুলোর তো অ্যাঙ্গেল ডিপেন্ডেন্স তোমার হবে, মানে মানে কোনটা কোনটা কি তোমাকে একটুখানি এটা কেয়ারফুলি দেখতে হবে। কিন্তু আমি যদি সবকটা অরবিটালে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্স বলে দিই, আমি যদিও আগের দিনে তোমাদের যখন বিভিন্ন অরবিটালে গুলো কতগুলো এক্সপ্রেশন লিখে দিয়েছিলাম, সেই এক্সপ্রেশনে এগুলোকে লেখা হয়নি যদিও। তোমার ওই মানে ডি অরবিটাল গুলো লেখা হয়নি। আমি তোমাকে কয়েকটা ডি অরবিটালের ছবি তোমায় এঁকে দিচ্ছি, 1 সেকেন্ড। মানে এঁকে দিচ্ছি মানে ডি অরবিটালের এক্সপ্রেশন তোমায় লিখে দিচ্ছি। তুমি বুঝতে পারবে যে কোনটা কি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে। ধরো যে যদি 5টা ডি অরবিটাল তুমি দেখো, 1 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, 3 cos স্কয়ার থিটা মাইনাস 1 হচ্ছে, এটা হলো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হচ্ছে তোমার, এটা হলো এক সেকেন্ড, ডি এক্সেরটা হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড আর ডি জেড এক্স, ডি এক্স ওয়াইটা হচ্ছে তোমার হবে সম্ভবত সাইন স্কয়ার থিটা সাইন 2 ফাই, ডি এক্স জেডটা হবে, সরি এটা সাইন থিটা কস থিটা কস ফাই, আর ডি যে ওয়াই যেটা সাইন থিটা কস থিটা সাইন ফাই এইটা। আর জেড স্কোয়ারটা আমি বলে দিচ্ছি, মানে ডি জেড স্কোয়ারটা হচ্ছে তোমার 3 cos স্কোয়ার থিটা মাইনাস 1। এটা এটা কেমন করে যাচ্ছে আর কি, মানে এটা এটা অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সটা আর কি। এটা মানে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্সটা এরকম ভাবে যায়, এবং সেই মতো করে তুমি কিছুটা গেস করতে পারবে যে কোন দিকটা পজিটিভ কোন দিকটা নেগেটিভ, হ্যানা ত্যানা ইত্যাদি ইত্যাদি গুলো আর কি। ঠিক আছে?
আচ্ছা, এবার একটা মিসকনসেপশন আছে যেটা বলছিলাম যে এই পি অরবিটাল গুলোকে বলা হয় ডাম্বেল শেপ। আদৌ কি পি অরবিটাল ডাম্বেল শেপড? আচ্ছা, ডাম্বেল মানে তো এরকম দেখতে না? মানে তোমার এইরকম দেখতে। হ্যাঁ? কিন্তু এখানে ঠিক ডাম্বেল নয়, অ্যাকচুয়ালি পি অরবিটাল যদি তুমি দেখো, তাহলে উপরে কিন্তু একটা স্ফিয়ার, নিচে একটা স্ফিয়ার, উপরে পজিটিভ, একটা নেগেটিভ। কিন্তু কেউ যদি প্রবাবিলিটি ডেনসিটির ছবি আঁকে, যেটা বেসিক্যালি অরবিটাল তার স্কয়ারের ছবি, তাহলে কিন্তু এই ডাম্বেল শেপটা আসে। কিন্তু এই স্কয়ারের ছবি করার সময় তখন তো আর প্রবাবিলিটি ডেনসিটি আর নেগেটিভ হয় না, প্রবাবিলিটি ডেনসিটি অলওয়েজ পজিটিভ। তাহলে তুমি যখন ডাম্বেল শেপ করবে তখন কিন্তু এই সর্বত্রই জিনিসটা অ্যাকচুয়ালি পজিটিভ হয়ে যাওয়ার কথা। এটা তো যখন তুমি পি অরবিটাল করবে তখন উপরটা পজিটিভ, নিচটা নেগেটিভ। ধরো পি জেড অ্যাজ ফর এক্সাম্পল যখন তুমি দেখবে, আর যখন তুমি তো প্রবাবিলিটি ডেনসিটির ছবি আঁকবে, তখন কিন্তু ওটা ডাম্বেল শেপটা আসবে, তখন উপর নিচে দুটোই কিন্তু তোমার অ্যাকচুয়ালি পজিটিভ হবে। এবার আমরা কি করি, যখন বন্ডিং বা ইত্যাদি দেখানোর সময় আমরা লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস করি, অর্থাৎ এই পিজের অরবিটাল ইটসেলফ হচ্ছে তাদের লিনিয়ার কম্বিনেশন নেই, সেখানে সাইনগুলো ইম্পর্টেন্ট। এবারে বন্ডিং কতটা হলো, ওভারল্যাপ কতটা হলো, সেটাকে বোঝার জন্য আমরা আবার বলি যে এইখানে ইলেকট্রন ডেনসিটি বেশি, সেই জন্য এটা বেসিক্যালি বন্ডিং, বা এখানে বেটার বন্ডিং হয়েছে, এখানে ইলেকট্রন ডেনসিটি কমে গেল, সেখানে বন্ডিং হলো না, নোড আছে, এই যে বলি। তখন আবার কি করি, যে ডাম্বেল শেপটের অরবিটাল নিচ্ছে, কিন্তু আবার সাইনটা পজিটিভ নেগেটিভ ব্যবহার করছে, তা কিন্তু চলবে না। যখন তুমি অ্যাকচুয়ালি লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটাল করে বন্ডিং করবে, তখন কিন্তু এই উপরটা স্পেয়ার নিচেটা স্পেয়ার সেই রকম ভাবে ধরেই তুমি করবে। হুম। আর যদি তোমাকে ইলেকট্রন ডেনসিটি দেখাতে হয়, তখন তুমি ওয়েভ ফাংশনের স্কোয়ার করে নিয়ে এটাকে প্রবাবিলিটি করে নিয়ে কিন্তু পুরো জিনিসটাকে করবে। ঠিক আছে? তাহলে এই যে পি অরবিটাল ডাম্বেল সেপ্টিক ডাম্বেল মানে হচ্ছে এরকম ঠিক নয়, উপরে একটা স্ফিয়ার থাকবে, নিচে একটা স্ফিয়ার থাকবে। ঠিক আছে? দুটো স্ফিয়ার, হ্যাঁ, তার একটা নোডাল প্লেন আছে এক্স ওয়াই, মানে এই মানে এর বরাবর জেড, মানে যদি পি জেড স্কোয়ারটাকে পি জেডটাকে তুমি দেখো, তাহলে এক্স ওয়াই প্লেনে হচ্ছে একটা নোডাল প্লেন আছে, তার উপরটা পজিটিভ, নিচটা হচ্ছে নেগেটিভ। আর তার স্কোয়ার করে ফেললে তখন তুমি যে ডাম্বেল শেপটা পাবে। ঠিক আছে? এটা। চলো তাহলে আমরা দেখো এস পি এবং ডি অরবিটালের অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন গুলো কেমন এবং তার মতো করে যে নোমেনক্লেচার গুলো সেগুলো মোটামুটি ভাবে আমরা বুঝেছি। আজ খুব কুইকলি আমরা আসলে স্পিনটা এখন ঠিক ইন্ট্রোডিউস করা যাবে না, স্পিনটাকে না পরে ইন্ট্রোডিউস করতে হবে। নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে স্পিন নেই, কিন্তু এই কোয়ান্টাম নাম্বার, চারটে কোয়ান্টাম নাম্বার নিয়ে যখন কথাবার্তা বলো তখন স্পিনটাকে জাস্ট এখানে একটুখানি বলে নিচ্ছি কমপ্লিটনেসের জন্য। ঠিক আছে? আচ্ছা, চারটে কোয়ান্টাম নাম্বার তোমার লাগছে: প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার। অ্যাকচুয়ালি যে হাইড্রোজেন অ্যাটমটা আমরা সলভ করেছি, শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা সলভ করেছি, এটা নন রিলেটিভিস্টিক শ্রোডিঞ্জার ইকুয়েশন বা নন রিলেটিভিস্টিক কেস, যেখানে তিনটে কোয়ান্টাম নাম্বার এন, এল আর এম এলই আসবে। এম এস টা একটা অন্য জায়গা থেকে আসতে হবে। হ্যাঁ, মানে যে স্পিন কোয়ান্টাম নাম্বারের যে একটা অস্তিত্ব আছে, স্টার্ন-গার্লাক এক্সপেরিমেন্ট 1921 সালে হয়েছিল, সেখান থেকে বুঝতে পারা যায়। পরবর্তীকালে ডিরাক ইকুয়েশন থেকে ন্যাচারালি হচ্ছে স্পিনটা তোমার চলে আসে, রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স থেকে স্পিনটা ন্যাচারালি আসে। আর এই যে চারটে কোয়ান্টাম নাম্বার, দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তার অ্যালাউড ভ্যালুস কি না, n ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি ইত্যাদি হয়। এনার্জি এক্সপ্রেশনটা এন এর উপর ডিপেন্ড করে। সাইজ অফ দ্য অরবিটাল ডিপেন্ডস অন এন। আর এনার্জি এক্সপ্রেশনটা কেমন করে ডিপেন্ড করে, এনার্জিটা হচ্ছে ইএন হচ্ছে মাইনাস মিউ জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটাকে যদি আমি এসআই এ করি, তাহলে এনার্জি এক্সপ্রেশনটা তুমি দেখতে পাচ্ছ এন এর উপর ডিপেন্ড করছে। আর সাইজ অফ দ্য অরবিটাল ডিপেন্ডস অন এন। তুমি যদি 1s এর সঙ্গে যদি 2s কম্পেয়ার করো বা 3s কম্পেয়ার করো, তাহলে কোন অরবিটালের সাইজ বড় না, যার এন বড় তার বেসিক্যালি সাইজ বড়, সেটা তুমি দেখতে পেয়েছো। রেডিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ স্পিড অফ দ্য ইলেকট্রন ডিপেন্ডস অন এন। আমি যদি মানে তোমার কোন একটা অরবিট বা অরবিটালের মানে মানে এমনি বোর থিওরিতে হলে অরবিট, আর তোমার এদিকে ওয়েভ মেকানিক্যাল মডেল হলে হচ্ছে অরবিটাল। তো অরবিটাল হলে ধরো তুমি যদি আর অ্যাভারেজ বের করো, আর মোস্ট প্রবাবল বের করো, মানে এই যে জিনিসগুলো আর কি, সেগুলো সবই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর উপর কিন্তু আবার ডিপেন্ড করছে। এটা তাহলে আমি জাস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কি এবং তার ফিজিক্যাল সিগনিফিকেন্স গুলো কি কি দেখতে পেলাম, বা তার ইম্পর্টেন্স গুলো কি কি দেখতে পাচ্ছি। তারপর চলে আসে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অ্যালাউড ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু করে আপ টু n-1 পর্যন্ত, এবং তার মতো করে এদের সব নাম হবে। এল এর ভ্যালু 0 হলে এস অরবিটাল, এল এর ভ্যালু 1 হলে পি অরবিটাল, এল এর ভ্যালু 2 হলে ডি অরবিটাল, এল এর ভ্যালু 3 হলে এফ অরবিটাল, এন্ড সো অন। For relativistic atom, energy depends on L together with N.
নন রিলেটিভিস্টিক কেসে এনার্জিটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম না এন এর উপর ডিপেন্ড করে, কিন্তু রিলেটিভিস্টিক কেসে এনার্জিটা এন এর সঙ্গে সঙ্গে এল এর উপর ডিপেন্ড করে। শেপ অফ দ্য অরবিটাল ডিপেন্ডস অন এল। হ্যাঁ, মানে তোমার যেটা তুমি দেখবে যে এস অরবিটাল স্ফেরিক্যালি সিমেট্রিক, পি অরবিটাল মানে ওই সকাল ডাম্বেল শেপের মতো, বা ডি অরবিটাল ওরকম ফুলের পাপড়ির মতো, এগুলো কিসের উপর ডিপেন্ড করছে? ওই যে এসপি ডিএফ একটার থেকে আরেকটা ডিফার করছে জাস্ট অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার উপরে শেপটা নির্ভর করে। আর টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিপেন্ডস অন এল, এইরকম ভাবে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এলটা হচ্ছে রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ ক্রস, বা এল স্কোয়ারটা হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ ক্রস স্কোয়ার, অর্থাৎ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি তার মতো করে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ারটা নির্ভর করে। আচ্ছা, নেক্সট চলে এসো ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার এম এল। অ্যালাউড ভ্যালুজ অফ এম এল হচ্ছে প্লাস এল টু মাইনাস ইউনিট ইন্টারভ্যাল, অর্থাৎ জিরো থেকে শুরু করে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু করে আপ টু প্লাস মাইনাস এল পর্যন্ত যাবে। Shape of the orbital as well as angular orientation depends on ml together with L. তুমি ধরো এই যে পার্টিকুলার অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন, হ্যাঁ, তোমার ধরো এই যে তিনটে পি অরবিটাল, হ্যাঁ, তারা সবাই সকাল ডাম্বেল শেপ, কিন্তু অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন গুলো কোনটা এক্স ডিরেকশন বরাবর যাবে, কোনটা ওয়াই ডিরেকশন বরাবর যাবে, কোনটা জেড ডিরেকশন বরাবর যাবে, সেটা কিন্তু এল এর সঙ্গে সঙ্গে এমএল এর উপর ডিপেন্ড করে। আচ্ছা, জিমান এফেক্ট ক্যান বি এক্সপ্লেন ইউজিং এমএল। তো আমরা দেখবে আসলে জিমান এফেক্ট এখন সিলেবাসে নেই, আমরা মানে আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার একটু অ্যাডভান্স লেভেলে পড়বো তখন জিমান এফেক্ট আলোচনা করা হবে। সেখানে তুমি দেখবে যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে যে স্প্লিটিংটা হচ্ছে স্পেকট্রাল লাইনে, সে কতগুলো স্প্লিটিং হবে সেটা এমএল ভ্যালুর উপর নির্ভর করবে। আর জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা এমএল এর উপর নির্ভর করে, এল জেডটা হচ্ছে এমএল ইন্টু এইচ। আর ফাইনালি ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, তাহলে অ্যালাউড ভ্যালুজ এমএসটা হচ্ছে প্লাস মাইনাস হাফ। To explain Stern-Gerlach experiment, we need the presence of MS. Alkali metal doublets can be explained using the concept of MS. এই যে সোডিয়াম ডাবলেট, ধরো সোডিয়ামের যে ইয়েলো কালার সেটা অ্যাকচুয়ালি একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি নয়, দুটো ফ্রিকোয়েন্সির কম্বিনেশন আর কি, হ্যাঁ, সেগুলো তোমার ওই এ থেকে এক্সপ্লেন করতে পারা যাবে। Alkali metal doublets can be explained using concept of MS. আর জেড কম্পাউন্ড অফ স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিপেন্ডস অন MS, মানে জেড কম্পোনেন্ট যেটা, হ্যাঁ, এস জেড আর কি, সেটা তোমার এমএস এর উপরে নির্ভর করবে। হ্যাঁ, মানে স্পিন যেটা, এটা হচ্ছে, এটা তো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আর কি, সেটা হচ্ছে এমএস এর উপর নির্ভর করে। তো দেখো এই যে চারটে কোয়ান্টাম নাম্বার এবং চারটে কোয়ান্টাম নাম্বারের ফিজিক্যাল সিগনিফিকেন্স আমি বলে দিলাম। সামহাউ এই দেখবে মানে এটা 11-12 পড়ানো হয়, কিন্তু কোয়ান্টাম নাম্বার সিলেবাসে আছে এবং কোয়ান্টাম নাম্বার নিয়ে তোমাকে জাস্ট তার ফিজিক্যাল সিগনিফিকেন্স গুলো বলতে পারে। যদিও স্পিন ইন্ট্রোডিউস করতে বলে, কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বারটা এর মধ্যে তোমাকে ইনক্লুড করে দিতে হচ্ছে। এবারে স্পিন কিভাবে ইন্ট্রোডিউস হবে সেটা আমরা একটু অ্যাডভান্স লেভেলে যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়বো তখন পরিষ্কারভাবে বলবো যে কিভাবে এটা আসছে। ঠিক আছে? তাহলে দেখো এই প্রথম পার্টটা আমরা বেসিক্যালি শেষ করলাম। হুম? তো দেখো এই এখন পর্যন্ত যেটা বলেছি, আমি কি বলেছিলাম না যে প্রথমে মানে অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন গুলোকে বলবো, বা শেপ অফ দ্য অরবিটাল বলবো, বা অ্যাঙ্গুলার প্লট বলবো, তার সঙ্গে সঙ্গে কোয়ান্টাম নাম্বার গুলোকে বলবো, সেই পার্টটা আমরা করলাম। এখন পর্যন্ত কারো যদি কিছু অসুবিধা থাকে তো প্রথমে বলে নাও। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ভালো। আচ্ছা, এবারে দেখো মানে তোমাদের যদি সিলেবাস দেখো রাদার, সিলেবাস দেখলে মানে যে লেভেলই সিলেবাসটা দেখো, মানে আমি বলছি যে ফিফথ সেমিস্টারের রেসপেক্টে বা ইনঅর্গানিকের ফার্স্ট সেমিস্টারের রেসপেক্টে, হুম, যে এই হাইড্রোজেন অ্যাটম নিয়ে আমি যতখানি বললাম এই পর্যন্ত আলোচিত হয়ে থাকে আর কি। এর পরে এই হাইড্রোজেন অ্যাটমের মধ্যেই কিছু জিনিস পড়তে হয়, যে জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমার মানে হাইড্রোজেনের মতো ওয়ান ইলেকট্রন সিস্টেম না। মানে আমরা যেটা আলোচনা করেছি এখন পর্যন্ত, মানে আমরা কি আলোচনা করেছি দেখো, হোয়াট উই হ্যাভ ডিসকাস সো ফার, সেটা হচ্ছে অল অ্যাবাউট
hydrogen atom or hydrogen like one electron ions। তার মানে যেটা হচ্ছে কথা হচ্ছে বেসিক্যালি ওয়ান ইলেকট্রন সিস্টেম। আর এবারে আমাকে নেক্সট যেটা যেতে হবে, তাহলে নেক্সট যে আমাদের আসতে হবে তোমাকে, সেটা হচ্ছে পলি ইলেকট্রন অ্যাটমস আর আয়নস যেতে হবে, পলি ইলেকট্রনস molecules or মলিকুলার আয়নসে এবারে কিন্তু আমাদের যেতে হবে। পলি ইলেকট্রন অ্যাটম বা আয়নসের ক্ষেত্রে যেতে হবে, তার পলি ইলেকট্রন মলিকুলস বা মলিকুলার আয়নসের ক্ষেত্রে এবারে তোমার যেতে হবে। তাহলে আমরা এই পলি ইলেকট্রন অ্যাটম বা আয়নস যে পার্টটা, এই পার্টটা আমরা প্রথমে আলোচনা করে নেব। আচ্ছা, এর ডিটেলিংটা আমাদের মধ্যে নেই। তাহলে পলি ইলেকট্রন অ্যাটম বা, আচ্ছা প্রথম কথা বলি যে পলি ইলেকট্রন অ্যাটম বা আয়নস বা পলি ইলেকট্রন মলিকুলস বা মলিকুলার আয়ন যা নিয়ে কথাবার্তা বলি না কেন, সেক্ষেত্রে এই বন্ড ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনটা কিন্তু তোমার ইনিশিয়ালি তোমাকে ঠিক করে নিতেই হবে। মানে বন্ড ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনটা এটা একটা এসেনশিয়াল রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, সেটা সবেতেই আছে। ঠিক আছে, তো এইটা আমাদের প্রথমে পড়ে নিতে হবে। তারপর আমরা স্পেসিফিক্যালি পলি ইলেকট্রন অ্যাটম বা আয়নসের ক্ষেত্রে যাব। যে পলি ইলেকট্রন অ্যাটম বা আয়নসের ডিসকাশনের মধ্যে হচ্ছে তোমার এই অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, হুনস রুল, আওয়া প্রিন্সিপাল, এই কনসেপ্টগুলো কিন্তু আসবে। অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, হুনস রুল, আওয়া প্রিন্সিপাল, এই রিলেটেড ডিসকাশনস গুলো তোমার কিন্তু আসবে। হ্যাঁ, এইটা পলি ইলেকট্রন অ্যাটম বা মলিকুলসের ক্ষেত্রে। এছাড়া এর সঙ্গে তোমার ধরো গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল বের করা, গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল বের করা। হুম, এই আলোচনাগুলো তোমার চলবে। ঠিক আছে, আর পলি ইলেকট্রন মলিকুল বা মলিকুলার আয়নস নিয়ে যখন কথাবার্তা বলবো, সেখানে মূলত আমাকে কোভ্যালেন্ট বন্ডিংটা বুঝতে হবে। কোভ্যালেন্ট বন্ডিং বলতে ভ্যালেন্স বন্ড থিওরি বুঝতে হবে, মলিকুলার অরবিটাল থিওরি বুঝতে হবে। আচ্ছা, এবারে এই কোভ্যালেন্ট বন্ডিংটা এক সেকেন্ড, কোভ্যালেন্ট বন্ডিংটা আবার যদি তুমি ভালো করে বুঝতে চাও, কোভ্যালেন্ট বন্ডিং বুঝতে গেলে এটা তোমাকে আরো কতগুলো কনসেপ্ট জাস্ট একটু শিখে নিতে হবে। তার মধ্যে তোমার মূলত কি কি থাকবে, কোভ্যালেন্ট বন্ডিংটাকে বুঝতে গেলে তোমার ভেরিয়েশন প্রিন্সিপাল যেটাকে বলা হয়, ভেরিয়েশন প্রিন্সিপাল, সেখান থেকে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল পার্টিকুলারলি, হ্যাঁ ভেরিয়েশন প্রিন্সিপাল, সেখান থেকে আমি লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল, সেইটা তোমার দেখবে কোভ্যালেন্ট বন্ডিং এর ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সেইটা একটুখানি আমাদের দেখে নিতে হবে। তাহলে এই এই অনেক কিছু জিনিস কিন্তু একবার আমাদের দেখতে হবে। তাহলে আমরা মলিকুলটায় পরে আসছি, এই মলিকুলটায় পরে আসছি। হুম, প্রথমে এই অ্যাটমের পার্টটায় চলে যেতে চাইছি, কিন্তু বিও অ্যাপ্রক্সিমেশনটা দুজনের ক্ষেত্রেই কমন আর কি এটা। তাহলে প্রথমে অ্যাটমের জন্য আমরা যেটা করবো, বর্ণপেরিমের অ্যাপ্রক্সিমেশন আগে বলে দেবো, তবে অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, হুনস রুল, আউবা প্রিন্সিপাল, গাউসের টার্ম সিম্বল, এইগুলোকে আমরা উপরে যে বলে দেওয়ার চেষ্টা করবো। তারপরে আমরা এই ভেরিয়েশন প্রিন্সিপালে এসে কোভ্যালেন্ট বন্ডিং এর যে আলোচনাগুলো আছে সেগুলো আমরা করে দেবো। ঠিক আছে, মানে আমাদের একটু বেশি ক্লাস নিতে হবে, বেশি ক্লাস নিয়ে পরপর করে জিনিসগুলোকে হয়ে যাবে আর কি। ওই এদের পরীক্ষাটা না কবে জানো, জানুয়ারির কত 29 না কত না, 30 তারিখে। হ্যাঁ, তাহলে আমাদের ওই মানে ওই মানে খুব তাড়াতাড়ি করে কিছু হয়ে যাবে না, মানে অন্তত দিন 10 আগে পুরো জিনিসটা একটুখানি কভার করে দেওয়ার চেষ্টা করতে হবে আর কি। আমাদের দেখবো যে কোয়ান্টামের যে আমাদের তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পার্টটা হয়ে গেছে, নিউমেরিক্যাল মেথডস পার্টটা হয়ে গেছে, আর যেটা কোয়ান্টাম যে পার্টটা হচ্ছে, কোয়ান্টামের পার্টে দেখবো আমরা মোর দ্যান 50% করে ফেলেছি।
হ্যাঁ? তাহলে আরো কিছু ক্লাস নিয়ে এই পার্টগুলো একটুখানি জাস্ট তোমাকে বলে দিতে হবে। আর আমি ওই যাদের একটু মানে একটু কনফিডেন্স পাওয়ার জন্য আগে থেকে আমি পিডিএফ এবং ভিডিওগুলোকে দিয়ে দিয়েছি। সেগুলো কলেজে তো মোটামুটিভাবে একটু পড়িয়েছে। তো সেইগুলোর উপরে বেস করে একটুখানি দেখতে থাকো। আর তার সঙ্গে আমি যখন পড়াচ্ছি তার সঙ্গে রিভিশন করে নেবে। বইটা আছে। বইয়ে ডিটেইল ডিসকাশনস গুলো করা আছে সেটা তুমি পাবে। সেখানে প্রিভিয়াস এসে সলিউশন-টলিউশন করা আছে। তো সব মিলে ব্যাপারটা তোমার হয়ে যাবে। ঠিক আছে? তো চলো আমরা তাহলে এই বিও অ্যাপ্রক্সিমেশন পার্টটাকে শুরু করে দিই। আচ্ছা, বিও অ্যাপ্রক্সিমেশন মূলত যেটা বলে সেটা হচ্ছে সেপারেশন অফ ইলেকট্রনিক মোশন ফ্রম দ্য নিউক্লিয়ার মোশন। যে কোন একটা পলি ইলেকট্রন অ্যাটম বা মলিকুল যখন তুমি কনসিডার করছো সেখানে যে মলিকুলার রোটেশন, ভাইব্রেশন, ট্রান্সলেশন তার সঙ্গে মলিকুলার যে তোমার নিউক্লিয়াসটা তার মুভমেন্ট অ্যাসোসিয়েটেড থাকছে। আবার ইলেকট্রন তোমার নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে সেই মতো করে একটা ইলেকট্রনিক মোশন থাকছে। এবারে এই ইলেকট্রনিক মোশন এবং নিউক্লিয়ার মোশনগুলোকে তুমি বেসিক্যালি আলাদা করবে কি করে? সেটাই হচ্ছে তোমার বর্নপেনের অ্যাপ্রক্সিমেশনের মূল ব্যাপার। সেটা আমরা আসছি আরকি। আচ্ছা, ১ম এ যেটা বলে নিই সেটা হচ্ছে সিম্পল সিস্টেমস লাইক হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক 1 ইলেকট্রন আয়নস আরকি বা H2 প্লাস প্রবলেম এটা 1 ইলেকট্রন মলিকুলার আয়ন তারা এক্সাক্টলি সলভেবল। কিন্তু বাকি যা আছে মোস্ট অফ দ্য অ্যাটমিক, আয়নিক অর মলিকুলার সিস্টেম ক্যানট বি সলভড এক্সাক্টলি ইউজিং কোয়ান্টাম মেকানিক্স। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে আমাকে যে অ্যাপ্রক্সিমেট মেথড ব্যবহার করতে হবে যেমন ধরো ভেরিয়েশন প্রিন্সিপাল, পারটারবেশন থিওরি ইত্যাদি। ভেরিয়েশন প্রিন্সিপাল, পারটারবেশন থিওরি ইত্যাদি এই অ্যাপ্রক্সিমেট মেথডগুলো ব্যবহার করার আগে ইনিশিয়ালি যেটাকে করে নিতে হয় সেটাই হচ্ছে বিও অ্যাপ্রক্সিমেশন। মানে বিফোর ইউজিং দ্য অ্যাপ্রক্সিমেট মেথডস উই হ্যাভ টু ফার্স্ট সেপারেট দ্য ইলেকট্রনিক মোশন ফ্রম দ্য নিউক্লিয়ার মোশন। দিস ইজ ডান ইউজিং বর্ন-অপেনহেইমার অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, তাহলে ১ম এ তুমি ধরো একটা মলিকুলার সিস্টেম তুমি কনসিডার করছো। যেখানে আলফা, বিটা, গামা হচ্ছে নিউক্লিয়াসের কোঅর্ডিনেট রিপ্রেজেন্ট করছে। I, J, K তারা ইলেকট্রনের কোঅর্ডিনেট রিপ্রেজেন্ট করছে। তার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা H ইকুয়াল টু E হিসেবে তুমি লিখবে। H হচ্ছে মলিকুলার হ্যামিল্টনিয়ান। মলিকুলার হ্যামিল্টনিয়ানের মধ্যে কি আছে? নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি আছে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি আছে, নিউক্লিয়াস রিপালশন এনার্জি আছে, নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন আছে আর ইলেকট্রন রিপালশন আছে। তুমি ধরো নিউক্লিয়ার কাইনেটিক এনার্জি যখন দেখবে এটা যে মাইনাস এইচ স্কয়ার বাই টোয়াইস M1 ডেল 1 তার স্কয়ার মানে নিউক্লিয়াস গুলো তাদের মাস M1, M2, M3 ইত্যাদি যদি হয় আর তোমার প্রত্যেকটা নিউক্লিয়াস তার একটা পজিশন আছে তার মতো করে একটা ল্যাবলিশন অপারেটর তার জন্য অ্যাসোসিয়েটেড। তাহলে এইটা হচ্ছে প্রথম নিউক্লিয়াস তার কাইনেটিক এনার্জি, এটা সেকেন্ড নিউক্লিয়াস তার কাইনেটিক এনার্জি, থার্ড তার কাইনেটিক এনার্জি। এটাকে তুমি সামেশন হিসেবে লিখতে পারছো মাইনাস এইচ স্কয়ার বাই টোয়াইস এম সামেশন আবার আলফা ইকুয়াল টু 1 টু এন সাফিক্স ক্যাপিটাল এন মানে আলফাটা হচ্ছে 1 থেকে নাম্বার অফ নিউক্লিয়াস পর্যন্ত গেল ডেল আলফা তার স্কয়ার বাই এম আলফা। ঠিক আছে? এখানে এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ নিউক্লিয়াই, আলফা হচ্ছে ডামি ইনডেক্স পার নিউক্লিয়াস আর এন এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবারে ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি সেটা ওই একই রকমের হবে মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন সামেশন আবার I ইকুয়াল টু 1 টু নাম্বার অফ ইলেকট্রন ইনটু ডেল আই তার স্কয়ার। দেখো এক্ষেত্রে এই নিউক্লিয়াসের মাসটা নিউক্লিয়াস টু নিউক্লিয়াস পাল্টায় বলে সামেশনের মধ্যে আমি এম আলফাটাকে রেখেছি। কিন্তু ইলেকট্রনের মাস যেহেতু ফিক্সড সেটা কোন ইলেকট্রন কনসিডার করছে তার উপরে নির্ভর করে না। সেইজন্য ইলেকট্রনের মাসটাকে কিন্তু আমি জাস্ট সামেশনের বাইরে বের করে নিয়ে চলে এসেছি। আর কি থাকছে? আর হচ্ছে তোমার নিউক্লিয়ার রিপালশন থাকছে। ধরো দুটো নিউক্লিয়াস যাদের প্রোটনের সংখ্যা যদি জেড আলফা এবং জেড বিটা হয় তাহলে চার্জ কত হবে? জেড আলফা ইন্টু ই একটা জেড বিটা ইন্টু ই এবং এদের মধ্যে সেপারেশন যদি তোমার আর আলফা বিটা হয় তাহলে করসপন্ডিং যে এটা পোটেনশিয়াল এনার্জিটা জেড আলফা জেড বিটা ই স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর আলফা বিটা। আর এখানে এই তোমার দেখো যখন তুমি টোটাল গুলোটাকে ক্যালকুলেট করবে এখানে সামেশনটা একটু খেয়াল করে দেখো যে হাফ লিখতে হবে সামেশন ওভার আলফা আর বিটাটা নট ইকুয়াল টু আলফা অথবা যদি হাফটা না দিতে চাও তাহলে সামেশন ওভার আলফা সামেশন ওভার বিটা গ্রেটার দ্যান আলফা বা সামেশন ওভার আলফা সামেশন ওভার বিটা লেস দ্যান আলফা এটা তোমাকে নিতে হবে নাহলে ওভার কাউন্টিং হয়ে যাবে। ওভার কাউন্টিং কি করে হচ্ছে? ধরো আমি লেটস সে 3টে নিউক্লিয়াস ধরলাম। তা 3টে নিউক্লিয়াস ধরে যদি আলফা বিটা অল ভ্যালু আমি অ্যালাউ করি তাহলে কি হবে? না আলফা বিটা অল ভ্যালু অ্যালাউ করলে তুমি কিন্তু অ্যাকচুয়ালি 9টা টার্ম পেয়ে যাবে। V11, V12, V13, V21, V22, V23, V31, V32, V33 তাহলে যদি সামেশন আবার অল আলফা সামেশন আবার অল বিটা করি তাহলে কিন্তু আমার এরকম 9টা টার্ম হয়ে যাচ্ছে। কিন্তু আমার যখন 3টে নিউক্লিয়াস থাকে 1, 2 আর 3 আমার তো অ্যাকচুয়ালি 3টে ইম্পর্টেন্ট।
1 এর সঙ্গে 2 এর, 1 এর সাথে 3 এর আর 2 এর সাথে 3 এর। আর কিছু না। তাহলে এই 9টার মধ্যে আমাকে মাত্র 3টে রাখতে হবে। তাহলে তুমি এইরকম ভাবে করতে পারো যে তুমি প্রথমে এইভাবে করো যে যখন আলফা বিটা সমান সেগুলোকে বাদ দিয়ে দাও। তাহলে V11, V22, V33 বাদ চলে গেল। বাকি যে 6টা আছে তার অর্ধেকগুলো লাগছে। যেটা আমি এখানে করেছি। এই যে এখানে বিটার ইকুয়াল টু আলফাটা তুমি বাদ দিয়ে দিলে আর বাকি যেটা তার অর্ধেকগুলোকে নিয়েছো। আর অথবা যেটা করা হতে পারে, অথবা যেটা হতে পারে সেটা হচ্ছে যে তুমি জাস্ট আলফা নাও আর বিটাটা আইদার আলফার থেকে বড় নাও অথবা বিটাটা আইদার মানে অথবা বিটাটা আলফার থেকে ছোট না। তুমি তাহলে তার মানে কি হচ্ছে তাহলে V12, 13, 23 নিতে পারো অথবা V21, 31, 32 নিতে পারো। এই পার্টিকুলার ক্ষেত্রে আলফাটা গ্রেটার দ্যান বিটা, এই পার্টিকুলার ক্ষেত্রে হচ্ছে আলফাটা লেস দ্যান বিটা। তাহলে করলে তবে তোমার ওভার কাউন্টিংটা থাকবে না। আমি এখানে সেই কাজটা কি বলেছি, যখন তুমি জাস্ট নিউক্লিওনিক রিপালশনটাকে দেখছো এক্ষেত্রে এই যে এই সামেশন ইন্ডেক্সটা এটা রেস্ট্রিক্টেড সাম, এটাকে একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করো। ঠিক আছে? আর এবারে নিউক্লিয়াস ইলেকট্রন যে অ্যাট্রাকশন এনার্জিটা, কোন একটা নিউক্লিয়াস যার আলফা নিউক্লিয়াস যার চার্জ জেড আলফা ইন্টু ই, ইলেকট্রনের চার্জ যদি ই হয় তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশনটা জেড আলফা ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0। আর আলফা নিউক্লিয়াস এবং আই এর ইলেকট্রন তাদের মধ্যে জাস্ট সেপারেশনটা আর আলফা আই। এক্ষেত্রে এটা কিন্তু সমস্ত নিউক্লিয়াস সমস্ত ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে বলে সামেশন ওভার আলফা ইকুয়াল টু 1 টু এন এন আর সামেশন ওভার আই ইকুয়াল টু 1 টু এন ই তুমি লিখছো। আর এটা কিন্তু অ্যাট্রাকশন, সেখানে ক্ষেত্রে নেগেটিভ সাইন দিয়ে আসছে। সবসময় রিপালশনটা পজিটিভ দিয়ে হয় আর অ্যাট্রাকশনটা তোমার নেগেটিভ দিয়ে হয় এটা। আর ফাইনালি হচ্ছে তোমার ইলেকট্রন ইলেকট্রন যে রিপালশন, ওই নিউক্লিয়ার নিউক্লিয়ার রিপালশন যেমন ইলেকট্রন ইলেকট্রন রিপালশন এক্স্যাক্টলি একই, এক্ষেত্রে কিন্তু তোমাকে ওই রেস্ট্রিক্টেড সামটাকে ব্যবহার করতে হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে দেখো তাহলে এই যে হ্যামিল্টনিয়ানটা মানে এইচ আই ইকুয়াল টু ইসাই এর এই যে হ্যামিল্টনিয়ানটা, এই হ্যামিল্টনিয়ানটা কিন্তু বেশ কমপ্লিকেটেড একটা এক্সপ্রেশন। ঠিক আছে? আর ওয়েভ ফাংশনটা, ওভারঅল ওয়েভ ফাংশনটা যে যতগুলো নিউক্লিয়াস আছে তাদের কোঅর্ডিনেট এবং যতগুলো ইলেকট্রন আছে তাদের কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করে। মানে কিউ আলফা হচ্ছে কোঅর্ডিনেটস অফ দ্য নিউক্লিয়াই, কিউ আইটা হচ্ছে কোঅর্ডিনেটস অফ দ্য ইলেকট্রন। মানে তুমি ধরো যদি 3 ডাইমেনশনে ভাবো তাহলে এই এই যে কিউ আলফা যখন বলছো এই কোঅর্ডিনেটস অফ দ্য নিউক্লিয়াস মানে প্রত্যেকটা নিউক্লিয়াসের জন্য কিন্তু 3টে করে কোঅর্ডিনেট থাকবে। আর প্রত্যেকটা ইলেকট্রনের জন্য কিন্তু 3টে করে কোঅর্ডিনেট থাকবে। মানে এখানে আমি সিম্বলিক্যালি কিউ আলফা কিউ আই লিখেছি, কিন্তু কিউ আলফার মধ্যে অনেকে আছে, কিউ আই এর মধ্যে কিন্তু অনেকে আছে। এটা তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা এইচ আই ইকুয়াল টু ইসাই বললাম, ওটা সিম্বলিক্যালি লিখলাম বটে কিন্তু ওটা অ্যাকচুয়ালি ভীষণই কমপ্লিকেটেড, যেটাকে তুমি মোস্ট অফ দ্য কেসে এক্স্যাক্টলি সলভ করতে পারছো না। আচ্ছা এবারে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি একটা অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে পারবো, এখানে হচ্ছে বর্নপেরিয়ামের অ্যাপ্রক্সিমেশন, যার মূল ফিলোজফিটা কি বা মূল ফিজিক্যাল বেসিসটা কি না, নিউক্লিয়াই আর মাচ হেভিয়ার দ্যান দ্য ইলেকট্রনস, সেই জন্যে নিউক্লিয়াই গুলো মাছ স্লোলি মুভ করবে ইন কম্পারিজন টু দ্য ইলেকট্রন। মানে ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসটা অনেক অনেক হেভিয়ার বলে নিউক্লিয়াই কিন্তু অনেক স্লোলি মুভ করবে ইন কম্পারিজন টু দ্য ইলেকট্রন। ঠিক আছে? তাহলে তাহলে আমরা অ্যাজিউম করতে পারি যখন আমরা ইলেকট্রনের ইনস্ট্যান্টেনিয়াস মোশন নিয়ে কথাবার্তা বলবো, আমি ধরে নিতে পারি নিউক্লিয়াস গুলো যেন মোরাললেস স্টেশনারি আছে। মানে নিউক্লিয়াসটা ইলেকট্রনের থেকে অনেক অনেক ভারী বলে নিউক্লিয়াসটা ভীষণ স্লোলি মুভ করছে। এবার ইলেকট্রনটা একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আরেকটা পার্টিকুলার পয়েন্টে গেল, তাহলে ইলেকট্রনটা যে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে একটা পার্টিকুলার পয়েন্টে যাচ্ছে, এই যে ইনস্ট্যান্টেনিয়াস মোশনটা যখন তুমি দেখবে ওইটুকু সময়ের মধ্যে নিউক্লিয়াসটা কিছুই প্রায় চেঞ্জ হয়নি। সেই জন্য উই মে অ্যাজিউম দ্যাট দ্য নিউক্লিয়াই রিমেন স্টেশনারি particularly when we deal with the motion of the electrons. তাহলে এটাই হচ্ছে ফিজিক্যাল বেসিস অফ দ্য বর্নপেনিয়ামের অ্যাপ্রক্সিমেশন। তাহলে কি হলো, নিউক্লিয়াস ইজ মাচ হেভিয়ার দ্যান দ্য ইলেকট্রন, সেখানে নিউক্লিয়াই মুভ মাচ স্লোলি ইন কম্পারিজন টু দ্য ইলেকট্রন। সেখানে when we talk about the instantaneous motion of the electron, আমরা নিউক্লিয়াসের মুভমেন্টটাকে জাস্ট বন্ধ করে দেবো বা নিউক্লিয়াসটাকে স্টেশনারি হিসেবে অ্যাজিউম করে নেব। ঠিক আছে? তার মানে নিউক্লিয়ার কাইনেটিক এনার্জিটাকে তুমি জাস্ট 0 লিখে ফেলতে পারবে। তার মানে কি হলো দেখো, এই যে হ্যামিল্টনিয়ানের মধ্যে যে সব কটা ছিল, হ্যামিল্টনিয়ানের মধ্যে যে সব ছিল আন্ডার বর্নপেনিয়ামের অ্যাপ্রক্সিমেশন এই টিএন পার্টটা তোমার বেসিক্যালি তোমার 0 হয়ে যাবে। তাহলে আন্ডার বর্নপেনিয়ামের অ্যাপ্রক্সিমেশন হ্যামিল্টনিয়ানটা কি হয়ে গেল দেখো, হ্যামিল্টনিয়ানটা তোমার এই নিউক্লিয়ার কাইনেটিক এনার্জি পার্টটা কিন্তু তোমার বাদ চলে গেছে। ঠিক আছে? তাহলে যে এইচ বিও লিখছি এখানে যে হ্যামিল্টনিয়ান আন্ডার বিও অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা এবারে তোমার এই
এই যে আন্ডার বন্ড ওপেনিং অ্যাপ্রক্সিমেটলি হ্যামিল্টনিয়ানটা আছে, তাতে এই নিউক্লিয়ার পার্টটা আলাদা করে দিয়ে বাকি যে তিনটে পড়ে রইল, কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রনস, নিউক্লিয়াস, ইলেকট্রন অ্যাট্রাকশন এনার্জি আর ইলেকট্রন রিপালশন এনার্জি, এই তিনটাকে মিলে তুমি পিওর ইলেকট্রনিক হ্যামিল্টনিয়ান বলছো। আর ভি এন এন যেটা, এটা বেসিক্যালি ইন্টারনিউক্লিয়ার রিপালশন রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে? আচ্ছা, এবারে তোমার যখন আমি আন্ডার বিও অ্যাপ্রক্সিমেশন নিউক্লিয়ার কাইনেটিক এনার্জি পার্টটা যখন জিরো করে দিই, তাহলে শোরিঞ্জার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কত? তাহলে এইচ বিও সাই ইলেকট্রনিক ইকুয়াল টু আমি লিখলাম ইউ ইলেকট্রনিক সাই ইলেকট্রনিক। মানে এখন যেহেতু নিউক্লিয়ার কাইনেটিক এনার্জি বাদ দেওয়া হয়, তাহলে ডান দিকটা পুরোটা এনার্জি না লিখে আমি ইউ ইলেকট্রনিক লিখলাম। এবারে এইচ বিওর জায়গায় এইচ ইলেকট্রনিক প্লাস ভি এন এন বসিয়ে দিলাম, এটা হলো। তাহলে এইচ ইলেকট্রনিক প্লাস ভি এন এন ইন্টু সাই ইলেকট্রনিক ইকুয়াল টু ইউ ইলেকট্রনিক ইন্টু সাই ইলেকট্রনিক, এটা। আর এবার এখান থেকে এইচ ইলেকট্রনিক সাই ইলেকট্রনিক লিখলে এই ভি এন এনটা ডান দিকে চলে গেল, ইউ ইলেকট্রনিক মাইনাস ভি এন এন ইন্টু সাই ইলেকট্রনিক। এবার ইউ ইলেকট্রনিক মাইনাস ভি এন এনটাকে তুমি বলছো ই ইলেকট্রনিক। তার মানে যে শোডিঞ্জার ইকুয়েশনটা ছিল সেইটাকে তুমি জাস্ট এই পিওর ইলেকট্রনিক শোডিঞ্জার ইকুয়েশন রিডিউস করে ফেলতে পারলে, যেখানে তোমার ইউ ইলেকট্রনিক মাইনাস ভি এন এন সেটা হয়েছে ইলেকট্রনিক, সেখান থেকে ইউ ইলেকট্রনিক যদি দরকার পড়ে তাহলে ইলেকট্রনিক প্লাস ভি এন এন এইটা করলেই তোমার হয়ে যাবে। আসলে এইখানে আমি ভিএনএন পার্টটাকে এক্সপেশালি রাখছি না, বাদ দিচ্ছি, তার কারণটা হচ্ছে এই যে তুমি তো যখন ইলেকট্রনিক মুভমেন্ট নিয়ে কথাবার্তা বলছো, নিউক্লিয়াসের স্টেশনারি ধরে নিচ্ছ, তো নিউক্লিয়াস যদি স্টেশনারি ধরে নাও তাহলে এটা হবে যে তোমার এই ভিএনএনটা প্যারামেট্রিক্যালি তোমার অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে। ওটা একটা ভেরিয়েবলের মতো না, একটা প্যারামিটারের মতো তোমার বেসিক্যালি ডিপেন্ড করবে। ঠিক আছে? এই যে তার মানে যেটা দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে পিওর ইলেকট্রনিক এনার্জি, আর এইটা হচ্ছে তোমার ইলেকট্রনিক এনার্জি প্লাস ইন্টার নিউক্লিয়ার রিপালশন এনার্জিটা এর মধ্যে আছে। এইটা কিন্তু এই ভিএনএনটা যেহেতু নিউক্লিয়ার জিওমেট্রির উপরে ডিপেন্ড করে, মানে এটা নিউক্লিয়ার রিপালশনটা দুটো নিউক্লিয়াসের মধ্যে সেপারেশন কত বা নিউক্লিয়ার জিওমেট্রি তার উপরে ডিপেন্ড করবে বলে ইলেকট্রনটা কিন্তু তোমার নিউক্লিয়ার জিওমেট্রির উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এবার 5 নম্বর ইকুয়েশনটা তোমাকে সলভ করতে হবে। 5 নম্বর ইকুয়েশন এক্স্যাক্টলি সলভ করা যাবে না। হ্যাঁ, আমাকে যেটা করতে হবে, তোমাকে ওই কিছু অ্যাপ্রক্সিমেট মেথড, হ্যাঁ, বা কম্পিউটারের সাহায্য নিয়ে তোমাকে সলভ করতে হবে। তাহলে আমরা কি করলাম দেখো, তাহলে যেটা করবো প্রথমে যে নিউক্লিয়ার জিওমেট্রিটাকে ফিক্স করে দাও, মানে নিউক্লিয়াস গুলোকে একটা স্পেসিফিক জায়গায় তুমি বসিয়ে দাও। নিউক্লিয়াসটাকে স্পেসিফিক জায়গায় বসিয়ে দিলেই তোমার ভিএনএনটা ফিক্সড হয়ে গেল। ঠিক আছে? তাহলে ভিএনএন যখন ফিক্সড হয়ে গেল, তুমি 5 নম্বর ইকুয়েশনকে সলভ করো, করে ইলেকট্রনিক এনার্জিটাকে পাও। আর আলটিমেটলি ইউ ইলেকট্রনিকটা পেতে গেলে ওই ইলেকট্রনিক প্লাস ভিএনএন তুমি যোগ করে দাও। নেক্সট হচ্ছে তুমি কি করলে না, ওই নিউক্লিয়ার জিওমেট্রিটা অন্য ভ্যালুতে ফিক্স করলে, করে ভিএনএন একটা অন্য ভ্যালু পেলে, আবার শোডিঞ্জার ইকুয়েশন সলভ করলে, করে আবার ইলেকট্রনিক এনার্জি পেলে, তার সঙ্গে ভিএনএন প্রাইম তুমি মানে ইন্টার নিউক্লিয়ার রিপালশনটা তুমি যোগ করলে, করে তুমি আবার একটা ইউ ইলেকট্রনিক পাচ্ছ। তাহলে এইরকম করে অনেকগুলো কেস তুমি করে ফেললে। ঠিক আছে? তাহলে এইভাবে অনেকগুলো পয়েন্টে তুমি অ্যাকচুয়ালি ইউ ইলেকট্রনিকটাকে ক্যালকুলেট করে ফেলেছো। ঠিক আছে? করার পরে তুমি এই যে অনেকগুলো, আর যদি ডায়াটমিক মলিকুল কনসিডার করো, নিউক্লিয়ার কোঅর্ডিনেট মানে বেসিক্যালি বন্ড লেন্থ বলে দিলেই তোমার চলে যাচ্ছে। তাহলে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ যেটা, মানে বেসিক্যালি ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ না, বন্ড লেন্থটা R1 R2 R3 বিভিন্ন ভ্যালুর জন্য ইউ ইলেকট্রনিকটা U1 U2 U3 কতগুলো ভ্যালু তুমি জাস্ট বের করলে, করে এবারে ইউ অ্যাজ এ ফাংশন অফ আর তুমি প্লট করছো। হ্যাঁ, প্লট করলে তুমি এরকম দেখতে একটা ছবি পাবে। ঠিক আছে? তাহলে এবারে দেখো, এই যে মিনিমা যেখানে অ্যাটেন্ড করেছে সেইটাই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ বা ইকুইলিব্রিয়াম ইন্টারনিউক্লিয়ার সেপারেশন, এইটা। এবার পোটেনশিয়াল এনার্জিটা একটা জায়গায় গিয়ে এটা ব্রেক করে গেছে, এটা মোস্ট পোটেনশিয়ালের মতো দেখতে। হ্যাঁ, তাহলে এই মিনিমাম যে এনার্জি সেইখান থেকে যেখানে ডিসোসিয়েট করে গেছে, এই যে এনার্জি ডিফারেন্সটাকে বলা হবে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি। ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি ইউ এর ভ্যালু অ্যাট আর ইকুয়াল টু আর ইনফিনিটি মাইনাস আর ইকুয়াল টু আর ইকুইলিব্রিয়াম, এই যে ডিফারেন্সটা, এটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এরপরে দেখবে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে মিনিমাম পসিবল এনার্জি থাকে, যাকে বলে 0 পয়েন্ট এনার্জি। এবারে এই ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি থেকে 0 পয়েন্ট এনার্জি বাদ দিলে যেটা পড়ে থাকে, এটা 0 পয়েন্ট কালেক্টর বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জি। আচ্ছা, তাহলে এই যে ছবিটাকে আঁকলাম, এখানে আমি টোটাল এনার্জিটাকে প্লট করেছি অ্যাজ এ ফাংশন অফ ইন্টারনিউক্লিয়ার সেপারেশন। তার মানে এই যে ছবিটা, এটা অ্যাকচুয়ালি একটা, মানে এর মধ্যে নিউক্লিয়াসের পজিশন, তার জন্য যে ভিএনএন পার্টটা ইন্টারনিউক্লিয়ার রিপালশন সেই পার্টটা আছে, যেটাকে বলে পোটেনশিয়াল এনার্জি সারফেস।
তাহলে পোটেনশিয়াল এনার্জি সারফেসের মধ্যে সমস্ত ইলেকট্রনিক এনার্জি থাকবে টুগেদার উইথ দ্য ইন্টারনিউক্লিয়ার রিপালশন এনার্জি। ঠিক আছে? এইটা। তাহলে দেখো যেটা করা হলো যে বর্ন ওপেনিংয়ের অ্যাপ্রক্সিমেশন করে তুমি জাস্ট এরকম একটা পোটেনশিয়াল এনার্জি সারফেস পেতে পারলে। আর এবারে এই যে পোটেনশিয়াল এনার্জি সারফেসটা সেটা বেসিক্যালি নিউক্লিয়ার কোয়ালিটির উপর কেমন করে এক্সপেশালি নির্ভর করছে তার একটা তোমার ফর্ম তুমি জাস্ট গেস করো। দেখো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা কিন্তু খুব কম হয়। তুমি এই 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 জায়গায় এই ফর্মটা হচ্ছে প্যারাবোলিক, সেটাকে তুমি লিখতে পারো হাফ কে আর মাইনাস আর ইকুইলিব্রিয়াম তার স্কোয়ার, এই টাইপের দেখতে হচ্ছে। আর তা যদি হয় তাহলে কি হচ্ছে, তাহলে দেখো এইটা তোমার অ্যাকচুয়ালি একটা এর মতো হয়ে যাবে তোমার ওই মানে এই যে এই যে পোটেনশিয়াল এনার্জিটা হয়ে গেল। এবারে যখন তুমি নিউক্লিয়ার শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে তুমি দেখবে বা ওভারঅল টাইম মানে ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে দেখলে, সেক্ষেত্রে এইচ এন সাই এন ইকুয়াল টু ই ইন্টু সাই এন, ই হচ্ছে টোটাল এনার্জি। এই টোটাল এনার্জির মধ্যে কি থাকবে, নিউক্লিয়ার কাইনেটিক এনার্জি পার্ট থাকবে, প্লাস তার সাথে হচ্ছে ইলেকট্রনিক এনার্জি যেটা হ্যাঁ অ্যাজ এ পোটেনশিয়াল তার মধ্যে তোমার জাস্ট ঢুকে গেল। মানে ব্যাপারটা কিরকম যে তুমি প্রথমে নিউক্লিয়াসটা স্টেশনারি ধরে নিয়ে নিউক্লিয়ার কাইনেটিক এনার্জি পার্টটাকে জিরো করে নিয়ে ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাক্ট করে সেটাকে সলভ করে ইলেকট্রনিক এনার্জি পেয়ে গেলে, সেই ইলেকট্রনিক এনার্জির মধ্যে হচ্ছে সঙ্গে ভিএনএন পার্টটাকে জুড়ে দিয়ে ইউ ইলেকট্রনিকটা পেয়ে গেলে। ইউ ইলেকট্রনিকটা পেয়ে যাওয়ার পরে হচ্ছে তুমি ইউ ইলেকট্রনিক একটা ফর্ম গেস করে নাও। ঠিক আছে? এবং যেটা ইম্পর্টেন্ট যে অ্যাকর্ডিং টু বর্ন ওপেনিংয়ের অ্যাপ্রক্সিমেশন, যখন তুমি নিউক্লিয়ার মুভমেন্ট নিয়ে এবারে কথাবার্তা বলবে তখন ইনস্ট্যান্টিনিয়াস মোশন অফ দ্য ইলেকট্রন ইম্পর্টেন্ট না, তার বদলে কি করতে হচ্ছে না ওই নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনটা আছে অর্থাৎ ইলেকট্রন ক্লাউডটা আছে তারা অ্যাজ এ হোল নিউক্লিয়াসের উপর একটা পোটেনশিয়াল জেনারেট করবে, এবং সেই পোটেনশিয়ালটাই হচ্ছে এইটা যে ছবিটা হচ্ছে এইটা যে পোটেনশিয়াল এনার্জি সারফেস, এবং যদি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা খুব কম হয় তাহলে সেই পোটেনশিয়াল এনার্জি সারফেসটাকে প্যারাবোলিক টাইপের দেখতে হয়। তো এবারে যখন তুমি নিউক্লিয়ার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন নিয়ে কথাবার্তা বলবে তখন এইচ এন সাই এন ইকুয়াল টু ই ইন্টু সাই এন, যেখানে এইচ এন এর মধ্যে তোমার নিউক্লিয়ার এইচ এন এর মধ্যে টিএন আর ইউ ইলেকট্রনিকটা আছে। হ্যাঁ, টিএনটা হচ্ছে নিউক্লিয়ার কাইনেটিক এনার্জি পার্ট, নিউক্লিয়ার কাইনেটিক এনার্জি পার্টটা, আর ইউটা হচ্ছে কি হচ্ছে অ্যাজ এ হোল একটা পোটেনশিয়াল, মানে ইলেকট্রনিক এনার্জি টুগেদার উইথ দ্য ইন্টারনিউক্লিয়ার রিপালশন বিকামস অ্যাজ এ স্ট্যাটিক পোটেনশিয়াল বা বিহেভস অ্যাজ এ স্ট্যাটিক পোটেনশিয়াল when it deal with the nuclear Schrodinger equation। এটা তাহলে এবারে তুমি এটাকে বসিয়ে দিয়ে তুমি বেসিক্যালি সলভ করবে, সলভ করে হচ্ছে তুমি ওভারঅল নিউক্লিয়ার ওয়েভ ফাংশনটা পেয়ে যাবে। এবার আন্ডার বি অ্যাপ্রক্সিমেশন তুমি আলটিমেটলি এটা পেলে যে বেসিসটা হচ্ছে এইটা, যখন মাস অফ দ্য ইলেকট্রন ইজ মাস লেস দেন মাস অফ দ্য নিউক্লিয়াস, অর্থাৎ এমই বাই এম আলফা টু দি পাওয়ার 1/4 মাস লেস দেন যখন 1 হয় তখন বি অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড হয়, তখন ওভারঅল ওয়েভ ফাংশনটা নিউক্লিয়ার ওয়েভ ফাংশন ইলেকট্রনিক ওয়েভ ফাংশনের গুণফল হিসেবে লিখতে পারবে, আর ওভারঅল এনার্জিটা হচ্ছে নিউক্লিয়ার কাইনেটিক এনার্জি প্লাস ইউ ইলেকট্রনিক এর যোগফল হিসেবে লিখতে পারবে। তাহলে when we talk about molecular structure we obviously assume that Biot approximation is within the picture। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবার মলিকুলার স্পেকট্রোস্কোপিতে আমি দেখব যে ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপালটা হ্যাঁ যেটা হয় সেটা বেসিক্যালি বিও অ্যাপ্রক্সিমেশনের জন্যই হয় আর কি। হ্যাঁ, সেটা পরে দেখা যাবে, সেটা আনইম্পর্টেন্ট। মানে ভার্টিক্যাল ট্রানজিশন আর কি, মানে যখন তোমার মানে ইলেকট্রনিক মুভমেন্ট আর নিউক্লিয়ার মুভমেন্ট এত ইলেকট্রনিক মুভমেন্ট আর ভাইব্রেশন আর কি এত স্লোলি হয়, এত মানে টাইম ডিফারেন্সটা এত কম আর কি, যখন ইলেকট্রনিক ট্রানজিশন হবে তখন নিউক্লিয়ার জিওমেট্রিটা চেঞ্জ হচ্ছে না ধরে নিতে হবে, সেখানে ভার্টিক্যাল ট্রানজিশন করবে। এটা ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল। ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল আমরা ইলেকট্রনিক স্পেকট্রোস্কপি ফটোকেমিস্ট্রির মধ্যে পড়বো, তখন আলোচনা করা যাবে আর কি। তো দেখো তাহলে বি অ্যাপ্রক্সিমেশনটা বুঝতে পারলে কি হলো? তাহলে তোমাদের পরীক্ষায় মূলত যেটা পড়ে সেটা হচ্ছে ফিজিক্যাল বেসিসটা, হোয়াট আর দ্য ফিজিক্যাল বেসিস অফ সেপারেশন অফ ইলেকট্রনিক মোশন ফ্রম দ্য নিউক্লিয়ার মোশন, বা হোয়াট আর দ্য ফিজিক্যাল বেসিস অফ বি অ্যাপ্রক্সিমেশন, এটাই দেখবে তোমার শুধুমাত্র পরীক্ষায় দিচ্ছে, যেটা আমি একদম শুরুতেই এটাকে বলে দিয়েছি আর এই যে নিউক্লিয়াসটা মাচ হেভিয়ার দ্যান দ্য ইলেকট্রন, the nucleus moves much slowly in comparison to the electron, so we may assume that the nuclei remain stationary particularly when we deal with motion of the electron। হলো? আচ্ছা, যেমন এক্ষেত্রে যখন মলিকুলের ক্ষেত্রে যখন তুমি দেখবে তখন দেখবে ওভারঅল ওয়েভ ফাংশন ট্রান্সলেশনাল রোটেশনাল ভাইব্রেশনাল, মানে মানে এখানে কি হচ্ছে যে তোমার যখন তুমি এই নিউক্লিয়ার ওয়েভ ফাংশনটা পেয়ে গেলে নিউক্লিয়ার ওয়েভ ফাংশনের মধ্যে ট্রান্সলেশনাল রোটেশনাল ভাইব্রেশন তারা সব থাকবে, আর
নিউক্লিয়ার এনার্জির মধ্যে ট্রান্সফার এনার্জি, রোটেশনাল এনার্জি, ভাইব্রেশন এনার্জি এটা সব থাকবে আর কি। ওভারঅল ফাইন্ডিং কি হবে? তুমি যদি এই যে এখানে যেমন লিখেছিলাম বিও অ্যাপ্রক্সিমেশনে ওভারঅল ওয়েভ ফাংশন, নিউক্লিয়ার ওয়েভ ফাংশন, ইলেকট্রনিক ওয়েভ ফাংশন, নিউক্লিয়ার ওয়েভ ফাংশনের মধ্যে আবার ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশন আছে। কিন্তু ওভারঅল ওয়েভ ফাংশনটা হচ্ছে সাই ট্রান্সলেশনাল, একটু সাই রোটেশনাল, একটু সাই ভাইব্রেশন, একটু সাই ইলেকট্রনিক, এই গুণফল হয়ে যাবে। আর ওভারঅল এনার্জিটা হচ্ছে ট্রান্সলেশনাল এনার্জি প্লাস রোটেশনাল এনার্জি প্লাস ভাইব্রেশন এনার্জি প্লাস ইলেকট্রনিক এনার্জি। মানে ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল, আর ওয়েভ ফাংশন আর এনার্জিটা হচ্ছে অ্যাডিটিভলি সেপারেবল। ঠিক আছে? এটা তাহলে বিও অ্যাপ্রক্সিমেশন ফলো করেই আমরা সবকিছু করব। কিন্তু খেয়াল রাখবে যে বিও অ্যাপ্রক্সিমেশন সবসময় যে ভ্যালিড হয় সেরকম নয়। অনেক সিচুয়েশন আছে যেখানে বিও অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড নয়। যেমন ভাইব্রনিক কাপলিং এর ক্ষেত্রে ইলেকট্রনিক মোশন এবং ভাইব্রেশনাল মোশন তারা ইন্ডিপেন্ডেন্ট নয়, তাদের মধ্যে কাপলিং হয়। জ্যান্টার আর ডিস্টরশন তোমরা পড়েছো ক্রিস্টাল ফিল্ড থিওরিতে, সেখানেও তোমার বিও অ্যাপ্রক্সিমেশনটা ভ্যালিড হচ্ছে না। এছাড়া তুমি যখন রিডবার্গ স্টেট কনসিডার করো তাহলে হিলিয়ামের বা একটা ইথিলিনের অনেক নিউক্লিয়াস থেকে অনেক দূরে যে স্টেটটা, সেই স্টেটটা ইলেকট্রনটা এত স্লোলি ঘোরে, সেখানে তোমার ধরে নেওয়া যেতে পারে যে ইলেকট্রনটা যে স্টেশনারি, নিউক্লিয়াসটা আরো ফাস্টলি মুভ করছে। তখন অ্যান্টি বিও অ্যাপ্রক্সিমেশন হয় রিডবার্গ স্টেটের ক্ষেত্রে। আর ডিজেনারেসি যখন থাকে সেখানে বিও অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড হয় না। ঠিক আছে? তাহলে বিও অ্যাপ্রক্সিমেশন অনেক কিছু লিমিটেশনস আছে আর কি। ঠিক আছে? তাহলে এই যে এগুলোকে এক্সপ্লেন করতে গেলে বিয়ন্ড বর্ণপেন অ্যাপ্রক্সিমেশন দিয়ে তোমাকে এই জিনিসগুলোকে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিও অ্যাপ্রক্সিমেশন, যেটা আমরা অ্যাকচুয়ালি পড়াতে চেয়েছিলাম এটা। আর একটা কাজ আমি শুধু একটুখানি বলে নিই, এটা আমাদের পরে কাজে লাগবে। আসলে পলি ইলেকট্রন অ্যাটম বা পলি ইলেকট্রন মলিকুল বা আয়নস নিয়ে কথাবার্তা বলতে গেলে না, সব মানে একটা নতুন মানে ইউনিট সিস্টেম ব্যবহার করতে হয়, যেটা বেসিক্যালি অ্যাটমিক ইউনিট। তাহলে অ্যাটমিক ইউনিটস আর ফান্ডামেন্টাল কনস্ট্যান্টস or combinations of them that arise in atomic and molecular structure calculation which are conveniently treated as though they were units. যেমন ধরো এই ইলেকট্রনের মাসকে তোমার 1 অ্যাটমিক ইউনিট ধরে নেওয়া হয়। অ্যাটমিক ইউনিট অফ মাস হচ্ছে একটা ইলেকট্রনের মাস। ইলেকট্রনের চার্জটা হচ্ছে 1 অ্যাটমিক ইউনিট অফ চার্জ, বা বোর রেডিয়াসটা হচ্ছে 1 অ্যাটমিক ইউনিট অফ লেন্থ। অ্যাঙ্গুলার মোমেন্টাম এইচ ক্রসটা হচ্ছে 1 অ্যাটমিক ইউনিট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এন্ড সো অন। অ্যাটমিক ইউনিট অফ এনার্জি হচ্ছে তোমার বেসিক্যালি 1 অ্যাটমিক ইউনিট, সেটা হচ্ছে হার্ট্রি। হ্যাঁ, সেটা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন অ্যাটম, তার বেসিক্যালি টোয়াইস হয়ে যায় আর কি। ওই 27.2 তোমার ইলেকট্রন ভোল্ট হয় এটা। তাহলে অ্যাটমিক ইউনিট অফ টাইম হচ্ছে এইচ ক্রসকে এনআরজি দিয়ে ভাগ করলে যেটা হয় 2.42 × 10⁻17 সেকেন্ড ইত্যাদি হয়। তার মানে যেটা কথা হচ্ছে যে দেখবে যে অনেক ক্ষেত্রেই আমরা পুরোটাই হয়তো অনেক সময় দেখবে করার সময় হয়তো ইলেকট্রনের মাস চার্জ স্পেশালি ব্যবহার করে 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 করছি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবে এটা করা হয় না, সবটাই অ্যাটমিক ইউনিটে করে দেয়। তাহলে অ্যাটমিক ইউনিটে কার মানে কি, মানে মানে অ্যাটমিক ইউনিটে যেমন মাস, চার্জ, লেন্থ, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এনার্জি, টাইম, হুম? এগুলো অ্যাটমিক ইউনিট অ্যাকচুয়ালি কি সেটা আমরা একটুখানি এখানে আলোচনা করে দিলাম আর কি। হ্যাঁ, মানে যদি তোমাকে বলে যে এই ধরো এর জাস্ট সিম্পলি কোন একটা এনার্জি, যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বলে দিল হচ্ছে 5 হার্ট্রি বা 5 অ্যাটমিক ইউনিট, তাহলে তোমার ইলেকট্রন ভোল্টে তার মানে টানেগুলো তোমার কাছে এখানে পরিষ্কার হয়। তো 1 অ্যাটমিক ইউনিট মানে 27.2 ইলেকট্রন ভোল্ট, বা 1 হার্ট্রি মানে 27.2 ইলেকট্রন ভোল্ট। সেই ব্যাপারটা কিন্তু তোমার মাথায় থাকে। ঠিক আছে? তো এই হচ্ছে আজকে মোটামুটি আমরা যতটা পড়াতে চেয়েছিলাম। ঠিক আছে? তাহলে আমি ওই প্রথমেই বললাম, এরপরে আমাদের জাস্ট পলি ইলেকট্রন অ্যাটম নিয়ে একদিন দুদিন কথাবার্তা বলতে হবে, তারপর হচ্ছে পলি ইলেকট্রন মলিকুলের ক্ষেত্রে আমরা চলে যাব। মানে তাহলে আমরা নেক্সট দিনে এই আউবার প্রিন্সিপাল, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, হুঁস রুল আর কি, হ্যাঁ, এই এই যে রিলেটেড জায়গাগুলো আর কি, সেগুলো একটুখানি আলোচনা করবো। তার মধ্যে তোমার অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল অবশ্যই পড়ে যাবে, কারণ পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল না বললে তুমি তো পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল বুঝতে পারবে না। সেটা আমরা উপরে উপরে বলে দেবো। হ্যাঁ, বলে দিয়ে তারপরে এই পার্টটাকে দেখি একটা ক্লাসে হয়তো হবে না, এই জায়গাটা হয়তো 2টো ক্লাস বলতে হবে, এখন লিমিটেশন টিমিটেশন অনেক কিছু আছে আর কি। আমি সামনের সপ্তাহে একটু বেশি বা তারপরের সপ্তাহে একটু বেশি বেশি ক্লাস নিলে 20 তারিখের মধ্যে চেষ্টা করছি তোমাদের যা আছে পুরো জিনিসটাকে করে দেওয়ার চেষ্টা করা আর কি। খুবই করে দেব। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই রইল। এন্ড অফ লেকচার 4। হাইড্রোজেন অ্যাটমে আমরা 4 নম্বর লেকচারটাকে করে ফেলি। ঠিক আছে? তাহলে এটা একটুখানি বাড়িতে ভালো করে তৈরি করে দেবে, হ্যাঁ, মানে
পরীক্ষা তো একদম বাকি নেই। হ্যাঁ? খুব কুইকলি দিনের দিন মানে আগে আমি পিডিএফ ভিডিও অলরেডি দিয়ে দিয়েছিলাম। বই আছে প্লাস যেটা পড়াচ্ছি। সঙ্গে, সঙ্গে পড়ো, পড়ে ব্যাপারটাকে তৈরি করে ফেলো। হ্যাঁ? ঠিক আছে?